আমরা এখন যে বিষয়টায় প্রবেশ করছি সেটায় যাওয়ার আগে একটু তোমাদের পিছনের দিকে নিয়ে যাই। ক্লাস 9-এ তোমরা দাম গল্প পড়েছ। বাংলার অধ্যাপক সুকুমারের অঙ্ক বিষয়ে একটা দারুণ ভীতি ছিল। কলেজে বাংলার অধ্যাপক হওয়ার পরেও অঙ্কের ভীতি তার যায়নি। আজকে এই অধম যিনি, যাকে অঙ্কের সঞ্চালনার জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে, তিনি অধ্যাপক নন কিন্তু স্কুলের শিক্ষক, কিন্তু অঙ্কের ভীতিটা তার একই রকম আছে। ফলে আজকে আমি তোমাদের কাছে বসেছি শিক্ষক হিসাবে নয়, পরীক্ষার্থী হিসাবেও নয়, একজন অঙ্কের শিক্ষার্থী হিসাবে। এবং আমি খুব গর্বিত, আমার ডান দিক এবং বাঁ দিক আলো করে যে দুজন বসে আছেন তারা অঙ্কের দিকপাল শিক্ষক, অত্যন্ত গুণী মানুষ, দুজনেই অঙ্কের এক্সামিনার। একদম একজন আছেন যিনি অঙ্কের হেড এক্সামিনার, এবং দুজনেই দুটো স্কুলকে নিজের কাঁধে করে বয়ে বেড়াচ্ছেন। শ্যামপুর থানার অন্যতম দুটো স্কুলকে, শুধু নিজের সাবজেক্ট নয়, সেই সাবজেক্টের বাইরে নিজের স্কুলকে নিজের কাঁধে করে ঘুরে বেড়াচ্ছেন, নিয়ে বেড়াচ্ছেন, তাদের কৃতিত্বের জন্য নতুন নতুন রূপরেখা তৈরি করছেন। পরিচয়টা দিয়ে দিই। আমার বাঁ দিকে যিনি আছেন সম্মানীয় শ্রী উত্তম কুমার দাস মহাশয়, বারগ্রাম অঞ্চল বিদ্যাপীঠের বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক তিনি, এবং অঙ্কের হেড এক্সামিনার তিনি। দীর্ঘ অভিজ্ঞতা তার। ফলে শুরুতেই তোমরা বুঝে নিতে পারছো যে এই অঙ্কের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব উপভোগ্য হবে। আর আমার ডান দিকে যিনি আছেন অনন্তপুর সিদ্ধেশ্বরী হাই স্কুলের অন্যতম শিক্ষক, অঙ্কের শিক্ষক মাননীয় শ্রী সুরজিৎ দাস বৈরাগী। তারা এই দুপুরের একটা ঘন্টা তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা অঙ্ক নিয়ে খাতা দেখায় তোমাদের ছোটোখাটো ভুলভ্রান্তি কোথায় হয় এবং কিভাবে আজকে এই ওরিয়েন্টেশন ক্যাম্প থেকে তোমরা অঙ্কে 100-এ 100 পাওয়ার আত্মপ্রত্যয় নিয়ে বেরিয়ে যেতে পারো, তার রূপরেখা তারা তৈরি করে দেবেন। একদম বেশি কথা খরচ করব না, শুরুতেই আমি উত্তম বাবুর কাছে যাব। তিনি তার পরিচয় দেবেন এবং প্রাথমিক 2-4 কথা বলে তারপর বিষয়ে ঢুকবেন। প্রথমে উত্তম বাবু, তারপর সুরজিৎ বাবু। ধন্যবাদ। প্রথমে সঞ্চালককে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমার সামনে এই শ্যামপুর থানার 13টা বিদ্যালয় থেকে প্রথম সারির যে সকল ছাত্রছাত্রী বসে আছো তাদের প্রত্যেককেই আমি ইংরাজি নববর্ষের প্রাক শুভেচ্ছা জানিয়ে আমি এই তোমাদের অঙ্ক বিষয়ে কিছু আলোচনা করব, যে আলোচনাটা তোমাদের মাধ্যমিক 2025-এ অঙ্ক বিষয়ে নাম্বার তুলতে সহযোগিতা বা সাহায্য করবে। আচ্ছা, তোমরা জানো 10ই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু, 20শে ফেব্রুয়ারি পরীক্ষা শেষ। 10টা 45-এ পরীক্ষা শুরু হবে, দুটোই পরীক্ষা শেষ হবে। তোমরা প্রত্যেকেই তোমাদের যে ভেন্যু আছে সেই ভেন্যুগুলোই 10টা থেকে 10টা 15-র মধ্যে তোমরা অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অরিজিনাল যেগুলো আছে ওইগুলো নিয়ে স্কুল ড্রেস পরে চলে যাবে। প্রথমে আমি আমার বক্তব্যের শুরুতেই বলবো, তোমরা কোনো রকম আনফেয়ার মিনস অর্থাৎ কোনো অসৎ উপায় অবলম্বন করবে না। প্রথমেই আমি বলছি এইটা করবে না, এটা একটা জঘন্য অপরাধ। এবার আমি একবারে তোমাদের যে অঙ্ক প্রশ্ন, কোন দাগে কি প্রশ্ন পড়ে, কিভাবে উত্তর করতে হবে সেই নিয়ে আমি আলোচনা করব। এবং আমার কাছে বসে আছে, তোমরা পরিচয় পেয়েও গেছো, অনন্তপুর সিদ্ধেশ্বরী হাই স্কুলের সুরজিৎ দাস বৈরাগী মহাশয়কে। আমরা দুজনে মিলে তোমাদের অঙ্কে কি করে আরও নাম্বার স্কোর করা যায়, ভয় ভীতি কিভাবে কাটানো যায় সেই নিয়ে আলোচনা করব। আমি একবারে তোমরা যারা আছো তোমরা মোটামুটি প্রশ্নটা যেন তোমাদের চোখের সামনে থাকছে এইভাবে আমি আলোচনাটা করছি। 1-এর দাগে MCQ, তাই তো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। 1-এর দাগে 6টা প্রশ্ন থাকে, 6টা প্রশ্নে 6টারই উত্তর করতে হয়। দেখবে প্রথমে থাকবে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, এইভাবে তোমাদের পরপর থাকবে। তারপরে তোমরা যেটা পাবে ত্রিকোণমিতি, পরিমিতি, আর শেষকালে রাশিবিজ্ঞান।
প্রতিটা টপিকস থেকে 1 নম্বর করে 6 নম্বর প্রশ্ন থাকে। এটা এমসিকিউ টাইপ কোশ্চেন। প্রতিটা প্রশ্নের সম্ভাব্য 4টে উত্তর থাকে, যেটা সঠিক হবে দাগ নম্বর দিয়ে শুধু উত্তরটা লিখলেই তোমরা পূর্ণ নম্বর পাবে। ধরো 1-এর দাগের 1-এর ABCD আছে, ধরো তুমি দেখলে এ উত্তর, এ দিয়ে উত্তরটা লিখে দিলেই তোমরা পূর্ণ নম্বর পাবে। আর এর জন্য তোমরা যদি খসড়া বা কোনো চিত্র আঁকতে চাও তাহলে ডান দিকে তোমরা সেই খসড়াটা বা চিত্রটা আঁকতে পারো। তবে এ প্রসঙ্গে বলে রাখি, আমাদের 1-এর দাগের, 2-এর দাগের, 3-এর দাগের, 4-এর দাগের এইগুলো সব এমসিকিউ এসএকিউ টাইপের কোশ্চেন। এই প্রশ্নের উত্তরগুলো খাতার প্রথম দিকে অবশ্যই রাখার চেষ্টা করবে। তবে তোমরা বলতে পারো স্যার খাতার অন্য জায়গায় শেষের দিকে কি করলে এর মূল্যায়ন হবে না? হবে। তবে অনেকে যেটা দেখেছি চালাকির আশ্রয় নাও। কীরকম? যে 1-এর দাগের এমসিকিউ প্রথমে 1-এর দাগের 6টা উত্তর করে ফেলেছো, আবার শেষ দিকে আবার 1-এর দাগের 6টা উত্তর করেছো, যে উত্তরগুলো ডিফার করছে প্রথম দিকের যে উত্তর লিখেছো তার সঙ্গে। সেক্ষেত্রে বলে রাখি এইরকম চালাকি করো না। প্রথম দিকের যে উত্তর লিখেছো সেটাই আমরা গ্র্যান্ড করব। এবার 2-এর দাগে তোমরা দেখেছো আমাদের অঙ্কের প্রশ্নে যে শূন্যস্থান পূরণ থাকে, সেখানেও দেখবে 6টা প্রশ্ন থাকে, 5টা প্রশ্নের উত্তর করতে হয়, তাই তো? এবং 6টা প্রশ্নের যে প্যাটার্নটাও সেই একই রকম। পাটিগণিত থেকে একটা থাকে, বীজগণিত থেকে একটা, জ্যামিতি থেকে একটা, তারপরে তোমাদের ত্রিকোণমিতি থেকে একটা, পরিমিতি থেকে একটা এবং রাশিবিজ্ঞান থেকে একটা। ওখানেও 6টা থাকে, একটা উত্তর করতে হয়, 5টা উত্তর করতে হয়, একটা এক্সট্রা থাকে। সেক্ষেত্রেও বলে রাখছি শূন্যস্থান পূরণে তোমরা খালি দাগ নম্বর দিয়ে ওই শূন্যস্থানে যে উত্তরটা হবে সেই উত্তরটুকু লিখলেই হবে। তবে অঙ্ক তো শুধু মুখস্থের উপর নির্ভর করে হবে না, তোমাদের অঙ্কটা কষতে হবে। সেটা কষবে কোথায়? ডান দিকে তোমরা যদি খসড়া বা চিত্র দেওয়ার প্রয়োজন থাকে তাহলে ডান দিকে করবে, ঠিক আছে? এবার 3-এর দাগের এইটা আমি যেটা দেখেছি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে, এইটা ছেলেমেয়েরা সবচেয়ে বেশি ট্রিক্স অবলম্বন করে। এই রকম যে আগেও আমি অন্য বিষয়ে আলোচনাগুলো দেখছিলাম, 3-এর দাগে আমাদের যে সত্য মিথ্যা থাকে 6টা থাকে, 5টা করতে হয়। সেখানেও ওই প্রতিটা আমার যে অধ্যায় টপিকস অর্থাৎ পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, তারপরে ত্রিকোণমিতি, পরিমিতি এবং রাশিবিজ্ঞান প্রতিটা থেকে একটা করে প্রশ্ন থাকে। তোমরা কি করো যে প্রথমে অনেকে চালাকির আশ্রয় নাও, প্রথমে সব টি দিয়ে দিয়েছো, 6টাই টি, ঠিক আছে, ভালো কথা। আমি 6টায় টি আছে, তোমাদের যেগুলো ঠিক হবে সেইগুলোই নাম্বার দেব। তোমরা আবার শেষ দিকে 6টায় আবার এফ দিয়ে দিয়েছো। এই ধরনের চালাকির তোমরা আশ্রয় নাও। তুমি শেষ দিকের যে উত্তর তোমরা লিখেছো সেই উত্তরের মার্কসটা কিন্তু তোমরা পাবে না। প্রথমে যেটা করবে সেটাই গ্রাহ্য হবে। এবার 4-এর দাগ, তাহলে 1, 2, 3, এই যে 1-এর দাগের 6টা প্রশ্ন, 2-এর দাগের 6টার মধ্যে 5টা প্রশ্ন, 3-এর দাগের 6টার মধ্যে 5টা প্রশ্ন, এইগুলো খাতার শুরুতেই করবে। এবং এতে খসড়া বা রাব দেখানো বা চিত্র আঁকাটা আবশ্যিক নয়, কিন্তু মানসিক প্রক্রিয়ায় তো সব অঙ্ক কষা যায় না। অঙ্ক প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাকে খসড়া করতেই হবে। এবার 4-এর দাগে 12টা প্রশ্ন থাকে, প্রতিটা প্রশ্নের মান 2 করে, 10টা প্রশ্নের উত্তর করতে হয়। সেখানেও তোমরা নিশ্চয়ই এতক্ষণ আমার চেয়ে আগে তোমরা এগুলো স্টাডি করে নিয়েছো। সেখানেও দেখবে পাটিগণিত থেকে 2টো প্রশ্ন থাকে, বীজগণিত থেকে 2টো থাকে, জ্যামিতি থেকে 3টে থাকবে, তাই তো? তারপরে তোমরা দেখেছো ত্রিকোণমিতি থেকে 2টো থাকলো, পরিমিতি থেকে 2টো থাকলো, রাশিবিজ্ঞান থেকে 1টা থাকলো। করতে হবে কটা? না 10টা করতে হবে। এই 4-এর দাগের যে 12টা কোশ্চেন থাকে, যার মধ্যে কিনা 10টা তোমাদের উত্তর করতে হবে। এটা প্রতিটা প্রশ্নের খসড়া এবং চিত্র প্রয়োজন অনুসারে খসড়া এবং প্রয়োজন অনুসারে চিত্র বাধ্যতামূলক। তুমি ধরো খসড়া অর্থাৎ রাব দেখালে না, ছবি যদি দরকার হয় ছবি আঁকলে না, শুধু উত্তরটা লিখলে, তার জন্য আমরা 1 নম্বর কেটে নেব। আবার তুমি হয়তো ঠিক করেছো কিন্তু উত্তরের একক লাগবে সেমি, সেই সেমিটা তুমি বসালে না, তার জন্য 1 নম্বর কাটা যাবে, ঠিক আছে? এইটা তোমরা সবাই মাথায় রাখবে। এবার 5-এর দাগে তোমরা পাটিগণিত 2টো প্রশ্ন থাকে, একটা উত্তর করতে হয়, তাই তো? 5 নম্বরের প্রশ্ন। এক্ষেত্রে বলি এবারে অংশীদারি কারবার একবারে পড়বেই। আমি এটা বলছি, তোমরা অংশীদারি কারবারে যত ধরনের
প্রশ্ন হয়, সব প্রশ্ন করো, অংশীদারি কারবার থাকছেই। এবং অংশীদারি কারবারে তোমরা দেখেছো প্রথমে মূলধনের অনুপাত, 1 মাসের ভিত্তিতে মূলধনের অনুপাতটা বের করতে হয়, তাই তো? সেই অনুপাত নির্ধারণের জন্য 2 নম্বর থাকে। আর ধরো 3 জন পার্টনার, 3 জন যদি অংশীদার থাকে, তার প্রত্যেকের লভ্যাংশ বের করার জন্য 1 1 1, তাহলে 2 + 3 5 নম্বর। এইভাবে হচ্ছে মার্কস প্যাটার্ন, তোমরা অলরেডি জেনে গেছো। আর দেখবে গত বছর সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ এই দুটোই পড়েছে, তবু এবারে চক্রবৃদ্ধি সুদের সমহার বৃদ্ধিটা থাকতে পারে। সেক্ষেত্রে আমি যেটা বলছি, তোমরা সূত্রটা সঠিকভাবে লিখবে। সূত্র সঠিকভাবে লেখার জন্য 1 নম্বর আছে, এবং তারপরে তাতে সঠিক মান বসানোর জন্য 1 নম্বর। অর্থাৎ তুমি যদি সঠিক সূত্র লিখতে পারো, তার জন্য 1টা নম্বর তুমি স্কোর করতে পারো, ঠিক আছে? এবার 6 দাগের কি? সমীকরণ গঠন করে সমাধান থাকে একটা, অথবা দ্বিঘাত সমীকরণ সমাধান করতে হয়, তাই তো? এর জন্য 3 নম্বর থাকে। এবার এই যে দ্বিঘাত সমীকরণ মানে গঠন করে সমাধান, অর্থাৎ লেখা অঙ্ক যেটা থাকে, সেক্ষেত্রে আমি যেটা বলছি, তোমরা যদি সমীকরণটা তৈরি করো, অর্থাৎ দ্বিঘাত সমীকরণটা তৈরি করো, তার জন্যেই 1টা নম্বর পাবে। তারপরে যে উত্তর আছে, উত্তরের জন্য 2 নম্বর তোমাদের হচ্ছে ধার্য করা আছে। এ প্রসঙ্গে বলে রাখি, এই যে লেখা অঙ্ক যেটা থাকে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ গঠন করে সমাধান, সেখানে অজ্ঞাত রাশি যেটা তোমরা ধরবে সেটাকে উল্লেখ করতে হবে। তুমি অজ্ঞাত অক্ষর এক্স, তোমরা সাধারণত এক্স ধরো, সেটা উল্লেখ করবে। যদি না তুমি উল্লেখ করো, তাহলে তোমার 1টা নম্বর কাটা যাবে। এরপরে যদি যেটা দ্বিঘাত সমীকরণ থাকে সমাধান করতে বলে, সেটা দ্বিঘাত সমীকরণের যে আদর্শ রূপ, অর্থাৎ ax² + bx + c = 0, যেখানে a ≠ 0, এই আকারে দ্বিঘাত সমীকরণটাকে আনতে পারলে 1 নম্বর। আর তোমরা বুঝতেই পারছো, দ্বিঘাত সমীকরণ মানে x-এর 2টো মান থাকবে, 2টো বীজ। সেই 2টো মান যদি প্রত্যেকটা সঠিকভাবে নির্ণয় করতে পারো, প্রত্যেকটার জন্য 1 নম্বর করে আছে। এবার 7 দাগে দেখবে 3 নম্বরের প্রশ্ন, 2টো প্রশ্ন থাকে, একটা উত্তর করতে হয়। একটা আছে ভেদ, যেটা তোমরা অনেকেই ভয় পাও, কিচ্ছু নেই, খুবই সহজ। একটা থাকে ভেদ থেকে প্রশ্ন, আর একটা কি থাকে না, তোমার হচ্ছে করণী থেকে। একটা ভেদ, একটা করণী থাকে, তাই তো? ভেদে তোমাদের ধরো a ভ্যারিজ অ্যাজ b থাকলো, সেখানে a সমান kb, যেখানে k অশূন্য ভেদ ধ্রুবক, এইটা লিখলে তোমরা 1টা নম্বর পাবে। এইটা আমাদের যারা আমরা হেড এক্সামিনার আমাদের কাছে কনফিডেন্সিয়াল ইনস্ট্রাকশন থাকে, যে ভ্যারিজ অ্যাজ চিহ্ন তুলে দিয়ে সমান চিহ্ন আনার সঙ্গে সঙ্গে যে কে ধ্রুবক আছে সেইটার পরিচিতি সহ লিখতে পারলেই 1টা নম্বর পাবে। তারপরে প্রমাণ করতে পারলে আর 2টো নম্বর পেয়ে যাবে। আর তারপরে যেটা করণী তোমরা দেখেছ, করণীটাও তো প্রতিবারেই পড়ে, এবারেও পড়বে। এক্স ওয়াই সম্বলিত ব্যাপার স্যাপার থাকে, এক্সের মান দেওয়া রইল, ওয়াইয়ের মান বের করে x² আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি, জাস্ট x² + 3xy + 5y² এর মান বের করো। সেখানে x + y এর মান তুমি সঠিকভাবে বের করতে পারলেই 1টা নম্বর পাবে। আর উত্তরটা যদি সঠিক বের করতে পারো, তার জন্য হচ্ছে 2টো নম্বর পাবে, তাই তো? তাহলে আমি হচ্ছে 5 6 7টা আলোচনা করলাম। এবার 8 দাগের কি না, অনুপাত অথবা সমানুপাতের 2টো প্রশ্ন থাকে, একটা উত্তর করতে হয় 3 নম্বর, তাই তো? এক্ষেত্রে এই যে সে একই কথা, ধরো a/b/c রাশি 3টি ক্রমিক সমানুপাতে আছে, তাহলে প্রমাণ করো যে তোমরা তাহলে কি করো, যেহেতু ABC ক্রমিক সমানুপাতি বা ক্রমিক সমানুপাতে আছে, অতএব a/b = b/c বা a/b = b/c। তারপরে কি করো, একটা কে ধরো, যেখানে কে অশূন্য সমানুপাত ধ্রুবক লিখতে হবে, ঠিক আছে? অবশ্যই লিখতে হবে। এবার যেটা বলছি, তাহলে তোমরা কি করো, b/c = k, অতএব b = c k, আর a/b = k, অতএব a = b k, আবার b এর মান বসিয়ে দিলে c k × k মানে c_k²। এই যে এতটা বললাম, অর্থাৎ a = c_k², b = c k, এই এতটা যদি তুমি লিখতে পারো, তার জন্য 1টা নম্বর আছে। অর্থাৎ
একই প্রাচলের মাধ্যমে তোমরা যদি রাশিগুলোকে প্রকাশ করতে পারো, তার জন্য 1 নম্বর আছে, আর উত্তরের জন্য তো 2 নম্বর আছে। এইভাবে তোমাদের এগোতে হবে। যাকে আমার সঙ্গে আমার আলোচক আছেন, উনিও এক্সামিনার, দীর্ঘদিন ধরে আমার বোর্ডের এক্সামিনার, উনি এবার বাকিটা তোমাদের সঙ্গে আলোচনা করবে। খুব ভালো আমরা আলোচনায় ছিলাম। স্যার একদম প্রশ্নপত্রের পোস্টমর্টম করে দিয়েছেন, কিভাবে লিখতে হবে, কোন প্রশ্নে লিখতে হবে। কিন্তু স্যারের একটা সাবধান বাণী আবারও আমি মনে করিয়ে দিচ্ছি, চালাকির দ্বারা মহৎ কাজ হবে না। কখনোই লক্ষ্য করবে না তোমার সিট কোথায় পড়লো আর কোন স্যার গার্ডে আসবেন, এটা কিন্তু ম্যাটার করবে না। আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিতে হবে। সুরজিৎ বাবু আছেন, উনি বলবেন বাকি প্রশ্নগুলোর আলোচনা, এবং প্রশ্নপত্র হাতে পাওয়ার পর তোমরা প্রথম কি করবে সেই সংক্রান্ত আলোচনা উনি করবেন। ধন্যবাদ। আমার সঙ্গে আছেন অত্যন্ত সুবক্তা নববাবু, এবং রয়েছেন গণিত বিভাগের আরেকজন স্যার উত্তমবাবু, যিনি কিছুক্ষণ আগেই বললেন, এবং উনি আমার হেড এক্সামিনার। ওনাদের দুজনকেই আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। এবং আমার সামনে বিভিন্ন বিদ্যালয় থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা এসেছো, তোমাদেরকেও অগ্রিম ধন্যবাদ, অগ্রিম অভিনন্দন জানাই। এবং তোমাদের সামনের যে বোর্ডের পরীক্ষা, জীবনের প্রথম একটা বড় পরীক্ষা মাধ্যমিক 2025, তাতে তোমরা সবাই খুব খুব ভালো ফলাফল করো, এটা কামনা করে আমি 2-4 কথা বলবো। প্রথমে আমরা, স্যার বললেন যে আমাদের পরীক্ষাটা শুরু হয়, আমাদের পরীক্ষাটা আসলে 3 ঘন্টা 15 মিনিটের, প্রতিটা পরীক্ষায় 90 নাম্বারের। 15 মিনিট আগে প্রশ্ন দেওয়া হয়, খাতা দেওয়া হয় না। কিন্তু আমরা অধিকাংশ স্কুলেই হয়তো টেস্টে সেইভাবে অভ্যস্ত নই, আমরা প্রথমে খাতা এবং প্রশ্ন দুটোই পেয়ে যাই এবং 3 ঘন্টা 15 মিনিট ধরে আমরা উত্তর করি। মাধ্যমিকে কিন্তু এটা হবে না, 15 মিনিট আগে প্রশ্নপত্রটা দেওয়া হবে 15 মিনিট পড়ার জন্য, আর ঠিক 15 মিনিট পরে তোমরা উত্তরপত্রটা পাবে, অর্থাৎ খাতাটা পাবে। এই 15 মিনিট প্রশ্নটা পাওয়ার পরে তোমরা কি করবে? তাহলে আগেই প্রথমেই পৃষ্ঠা উল্টে চলে যাবে যে প্রয়োগটা জানা পড়েছে কিনা, বা হাইট অ্যান্ড ডিস্টেন্সটা কি পড়েছে, এইরকম অনেক রকম চিন্তা ঘুরপাক খাবে। আমার মতে তোমরা এত কথা, এত কিছু মাথায় রাখবে না। অনেক কিছু মাথায় রাখলে যেগুলো মাথায় রাখা দরকার সেইগুলো ভুলে যাবে। তোমরা প্রশ্নপত্রটা পাবে, পেয়ে প্রশ্নটা পড়তে আরম্ভ করবে। সেটা 1-এর দাগের MCQ থেকে হতে পারে, তবে আমার মতে তোমরা 5-এর দাগ থেকে প্রথমে প্রশ্ন পড়তে আরম্ভ করবে। স্যার আগেই আলোচনা করে গেছেন, 5-এর দাগে আমাদের পাটিগণিত থাকে। বড় প্রশ্নগুলো তোমরা পড়তে আরম্ভ করো এবং হাতে একটা পেন্সিল থাকবে। তোমাদের যেটা মনে হবে অজানা সেটা নিয়ে ভাবার দরকার নেই। সব সময় মাথায় রাখবে যেটা অজানা মনে হচ্ছে সেটাই কিন্তু সবচেয়ে সহজ। যেটা অজানা মনে হচ্ছে, কারণ মাধ্যমিকে কয়েকটা প্রশ্ন থাকবেই অঙ্কের ক্ষেত্রে যে সেটা তুমি এর আগে সমাধান করোনি, এরকম প্রশ্ন পড়োইনি, সেরকম প্রশ্ন থাকবেই। মানসিক প্রস্তুতিটা সেইভাবেই নিয়ে যাবে। কাজেই অজানা যে প্রশ্নটা সেটা নিয়ে ভাবার দরকার নেই। কেবলমাত্র 1-এর দাগ ছাড়া প্রতিটা দাগেরই এক্সট্রা করে থাকে, কাজেই চয়েস আমাদের হাতে আছে। তাহলে অজানা যে প্রশ্ন সেটা নিয়ে ভাববে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যত জানা প্রশ্নই হোক না কেন একবারে হুবহু মুখস্থ, আমাদের প্র্যাকটিস করে করে মুখস্থ গেছে। অঙ্ক তো আর মুখস্থ করার বিষয় নয়, প্র্যাকটিস করে করে আমাদের উত্তর পর্যন্ত মুখস্থ হয়ে গেছে। তবুও আমি বলবো ওখানে গিয়ে পরীক্ষার হলে ভালো করে প্রশ্নটা পড়বে। অযথা কারোর সঙ্গে ডিসকাস করার দরকার নেই, নিজে সুন্দর করে পড়বে। এবং কয়েকটা জিনিস তোমরা ওই সময় মাথায় রাখবে। কীরকম না, 2-একটা বিষয়ের ক্ষেত্রে, যেমন পরিমিতির ক্ষেত্রে। পরিমিতিতে দেখবে যে একটা এমনি খুব কমন অঙ্ক, যে একটা 3টে গোলককে গলিয়ে একটা গোলক তৈরি করা হয়েছে, তাহলে নতুন যে গোলকটা হলো তার ব্যাস কত। আমরা হয়তো ওটার ব্যাসার্ধ বের করে করে অভ্যস্ত, দেওয়া আছে ব্যাস নির্ণয় করো। তাহলে ওই যে ব্যাস নির্ণয় করতে বলেছে, তোমরা শুরুতেই ওটা নিচে আন্ডারলাইন করে রাখবে। অর্থাৎ
আমি যখন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে আমি ওই প্রশ্নটা করতে যাব, সমাধান করতে যাব, তখন কিন্তু ওই আন্ডারলাইনটা আমাকে বারবার চোখে দেখিয়ে দেবে যে এটা ব্যাস বের করতে বলেছে। কিংবা এরকম যদি থাকে যে হয়তো একটা পরিমিতির ক্ষেত্রে যে একটা উত্তর বের করতে বলেছে এবং যে আরও একটা উত্তর বের করতে বলেছে, যে শঙ্কুটির উচ্চতা নির্ণয় করো, তারপর তার পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করো, এরকম টাইপের যেগুলো পার্ট মার্কিংয়ে আছে, অর্থাৎ শেষে আর একটা উত্তর বের করতে বলেছে, তোমরা প্রথমে ওটা দাগ দিয়ে রাখবে। আর একটা জিনিস মাথায় রাখবে, যেটা অবশ্যই অনেকেই ভুল করে, যে পরিমিতির ক্ষেত্রে কিছু কিছু অঙ্ক মিটার, সেন্টিমিটার, ডেসিমিটার এইভাবে দেওয়া থাকে। একই অঙ্কে মিটার, সেন্টিমিটার, তখন আমাদের চেঞ্জ করতে হবে। ঘন মিটার দেওয়া আছে, অন্যটা সেন্টিমিটার দেওয়া আছে, তখন সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে যাব। যদি এরকম থাকে কোনো প্রশ্নে যে মিটার এবং সেন্টিমিটার বা ডেসিমিটার এইভাবে একই প্রশ্নে থাকে, তাহলে ওই দু জায়গাতেই তার নিচে আন্ডারলাইন করে রাখবে, কারণ প্রশ্নটাতে আমাদের তখন মনে পড়বে যে এটা আমাকে একই এককে প্রকাশ করতে হবে। এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে। আমি বলছিলাম যে অজানা অঙ্ক মানেই কিন্তু কঠিন নয়। আমাদেরকে ধরো একটা সম্পাদ্য দিয়েছে, যে আমরা সম্পাদ্য করেছি, এবার আমরা জানি অনেকেই এখানে 90 পেয়েছে টেস্টে দেখলাম, অনেকে আমরা সম্পাদ্য করেছি। এবারে আমরা জানি যে সমানুপাত থেকে পড়ার সম্ভাবনা আছে, সেখানে রুট ওভার 12 বা এরকম টাইপের মান বের করার জ্যামিতিক পদ্ধতিতে, বা √12 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো, বা এই 3 সেমি ও 4 সেমি বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো, এগুলো আমরা করেছি। এখন প্রশ্নে দেওয়া আছে যে 12 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো। সাধারণত বইয়ে এগুলো দেওয়া থাকে না, যে 12 বর্গ সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। আমরা কিন্তু জানি, এবার কঠিন বলে মাথায় হাত পড়ে গেল, তখন এবার আমরা তার অল্টারনেট খুঁজছি যে অন্তর্বৃত্তটা কি আছে। আসলে আমরা এই অঙ্কগুলো সবই করে এসেছি, সম্পাদ্য সবই করেছি। 12 বর্গ সেমি একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে তার বাহুর দৈর্ঘ্য কত, √12, তাহলে সেটা কিন্তু আমরা করেছি। √12কে 3 গুণিত 4 করেছি। তাহলে এই জাতীয় যে সমস্ত সমস্যা যেগুলো আমাদের মনে হচ্ছে আনকমন, একবার নয় 2বার পড়ো, 3বার পড়ো, কিন্তু যেগুলো আমাদের আনকমন মনে হবে, অজানা মনে হবে, সেটা কিন্তু চেষ্টা করবে তোমরা শেষের দিকে করার। কারণ প্রথমেই আমার যেগুলো জানা আছে সেইগুলো আমরা আগে সমাধান করব। প্রশ্নপত্রের ক্ষেত্রে স্যার আগেই বলেছেন যে 1-এর দাগের বা 2-এর দাগের কীভাবে করতে হয়। তোমরা 1-এর দাগের ক্ষেত্রে স্যার বলেছেন যে উত্তরটা সঠিক হলেই হবে অপশান সহ। 1-এর আয়ের দেখা যাবে ডি-এরটা উত্তর। এবার অনেকে তাড়াহুড়ো করে কি করে, ডি-এর অপশানটা লিখলো কিন্তু সে সি-এর যে অপশানে আছে 5 সেটা লিখে ফেললো। এটা যেন না হয়, একটু শেষ 15 মিনিট তোমরা চেষ্টা করবে যে এটা মিলিয়ে নেওয়ার। প্রত্যেকটা প্রশ্ন নিজের প্রশ্নের সঙ্গে নিজের উত্তর মিলাবে, বন্ধুদের সঙ্গে নয়। এটাই ভুল করে ফেলে অনেকে, যে বন্ধুরা তার প্রশ্ন, ওই পাটিগণিতের প্রশ্নটা কি উত্তর হয়েছে জিজ্ঞেস করতে আরম্ভ করে দেয়। এবার তার উত্তরটা একরকম এসে গেছে, সে তখন কি হয় না, আমারটা তাহলে ভুল হয়েছে, এরকম ভাবে। আসলে তুমি এটা ভাবছো কেন? তুমিও তো প্রস্তুতি নিয়েছো 90 পাওয়ার জন্য। তুমি কি জানো বন্ধু তোমার থেকে বেশি প্রিপারেশন নিয়েছে? তাহলে সে ঠিক জানে আমি ভুল জানি, এই ধারণাটা কখনোই করবে না। নিজের ওপর বিশ্বাস রাখবে, আত্মবিশ্বাসটা যেন থাকে। কাজেই শেষের দিকে তুমি প্রশ্ন নিয়ে দেখবে। 1 নম্বরের ক্ষেত্রে তোমরা যে তার জন্য যে রাফ ওয়ার্ক লাগে, সাধারণত 1 থেকে 3-এর দাগ পর্যন্ত মানসিক পদ্ধতিতে উত্তর লিখলেই ফুল মার্কস। কারণ 1 নম্বর আমাদের ফ্র্যাকশানে কোনো নাম্বার দেওয়া হয় না, ম্যাথে ফ্র্যাকশানে কোনো নাম্বার দেওয়া হয় না। কাজেই সঠিক উত্তর থাকলেই তবে চেষ্টা করবে। এখানে বলা থাকে যে উত্তরপত্রের প্রথমের দিকেই তোমরা সমাধান করবে 1 থেকে 4-এর দাগ পর্যন্ত। এখন কারোর ক্ষেত্রে এরকম হতে পারে যে 1-এর দাগটা আমি করতে পারছি না, প্রথমে তোমরা ফাঁকা দিয়ে রাখতে পারো, অথবা যদি মনে হয় যেটা খুব সহজ অঙ্কের ক্ষেত্রে আমি যেটা নিজে করতাম, যেটা আমার ক্ষেত্রে সবচেয়ে সহজ, আমি সেটা দিয়ে শুরু করতাম, কনফিডেন্স বেড়ে যেত। প্রথমে যদি আমি কঠিন অঙ্ক দিয়ে শুরু করি, আটকে গেল, তাহলে পরীক্ষাটা একটু গণ্ডগোলার সম্ভাবনা আছে। কাজেই তোমরা 1-এর দাগ বা 2-এর দাগ বা 3-এর দাগ যেখানেই করবে, পরপর যেন সেটা থাকে, পাতার পরপর যেন থাকে। কারণ আমাদের এখন লাস্ট 3 বছর বা 4 বছর আমাদের যে কেজিং করতে হচ্ছে,
সেখানে আলাদা করে ছক করতে হচ্ছে, মানে তোমার একের দাগ শেষ হলো, তার নিচে আমাদের ছক করতে হবে। এখন কেউ যদি প্রথম পাতায় একের দাগে 3টে করলো, আবার 3 পাতা পরে আবার বাকি 2টো করলো, আবার 4 পাতা পরে আর একটা করলো, সেটা করলে কিন্তু ওই ক্যারি ফরওয়ার্ড করতে গেলে একটু বিরক্তির উদ্বেগ আসবেই, এবং সেক্ষেত্রে নাম্বার কম পাবে বলবো না, তোমরা ঠিক করলে অবশ্যই ফুল মার্কস পাবে, কিন্তু সেই ইমপ্রেশনটা হয়তো দেখা যাবে যে জ্যামিতির ক্ষেত্রে একটা কারণ হয়তো তুমি ঠিকঠাক লিখতে পারো না, সেক্ষেত্রে কিন্তু হয়তো মার্কসই নাও করতে পারে। কাজেই তোমরা চেষ্টা করবে একই জায়গায় প্রশ্নগুলো যেন হয়, 1 থেকে 3-এর দাগ পর্যন্ত মানসিক পদ্ধতিতে করা যায়, কিন্তু 4-এর দাগের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে তোমাদের যে রাফ ওয়ার্ক সেটা কিন্তু তোমাদেরকে করে দেখাতে হবে, এবং তোমরা চেষ্টা করবে অঙ্কের ক্ষেত্রে তার পাশেই করবে, দেখবে পাশে জায়গা আছে, নিশ্চয়ই জায়গা থাকবে। নাহলে অনেকে করে কি, রাফ ওয়ার্কের জন্য আলাদা পেজ নিয়ে নিল, এবার সেখান থেকে এখানে যখন উত্তরটা করছে স্যার, তখন কিন্তু অনেক সময় ভুল হয়ে যেতে পারে। পাশেই তোমরা করবে, এবং ওখানে যে স্যার বললেন 3টে জ্যামিতির প্রশ্ন থাকে, সেই জ্যামিতির জন্য প্রয়োজনীয় চিত্র, স্কেল, পেন্সিল কম্পাস ব্যবহার করবে, অবশ্যই ব্যবহার করবে। অনেকে তাড়াহুড়ো করে হাত দিয়ে করে, পেন দিয়ে করে, এটা করবে না। 4-এর দাগ থেকে এবং উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ 3টের ক্ষেত্রেই কিন্তু স্কেল, পেন্সিল কম্পাস ব্যবহার করবে। কোনোভাবেই হাত দিয়ে একটা টেনে দিলাম বৃত্ত, এটা কখনোই করবে না। এরপরে মোটামুটি অনেকটাই আমরা এগিয়ে গেছি, প্রায় অনেকটাই এগিয়ে গেছি, তবু আমি 2-একটা জায়গা আমি বলবো। স্যার বলছিলেন যে বীজগণিতের 6-এর দাগের ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ থাকে, সেখানে 2টো প্রশ্ন থাকে, একটি সমীকরণ দেওয়া থাকে সমাধান করতে হয়, এবং অপরটি একটি প্রশ্ন দেওয়া থাকে, সেটি থেকে আমাদের অজ্ঞাত রাশি ধরে সেখান থেকে সমীকরণ গঠন করে সমাধান করতে হয়। এখানে সবাই আমরা পারি, টেকনিক্যালি 2-একটা মিস্টেক আমরা করে যাই। কীরকম না, আমরা যে সমস্যাটা দেওয়া থাকে সেই সমস্যা ধরা যাক যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে, তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ কত, এরকম অঙ্ক আমরা করেছি, বা স্রোতের গতিবেগ, নৌকার গতিবেগ ইত্যাদি অনেক অঙ্ক করেছি আমরা। এখন আমরা ধরে নিলাম যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সেন্টিমিটার যদি দেওয়া থাকে, এবং প্রস্থ আমরা পরিসীমা থেকে অর্ধ পরিসীমা বের করে সেখান থেকে বিয়োগ করে আমরা লিখতে পারি। এখানে আমরা সমীকরণ সমাধান করার পরে দেখা যাচ্ছে যে একটা মাইনাস এলো, একটা মাইনাসে উত্তর আসে অনেক সময়, বা দুটোই প্লাসে আসতে পারে। যদি মাইনাসে আসে নিচে অসম্ভব বলে লিখে দিই, দিয়ে উত্তরটা লিখে দিই। সবচেয়ে ভালো হয়, ভালো খাতার জন্য বলছি, যে আমরা প্রথমে যখন ধরেছিলাম যে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সেমি, তার পাশে তোমরা x গ্রেটার দেন 0 লিখে রাখবে, তাহলে কিন্তু ক্ল্যারিফিকেশনটা হয়ে গেল যে এক্সটা কখনোই ঋণাত্মক বা সমান 0 হবে না, x গ্রেটার দেন 0, এটা কিন্তু আমরা লিখব। যদি লিখতে ভুলে যাই, আশা করছি আমরা ভুলবো না, কারণ এরপর থেকে আমরা অভ্যাস করব, অসম্ভব যেখানে লিখলাম তাহলে ওখানে নিচে লিখতে হবে যে দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না বা গতিবেগ ঋণাত্মক হতে পারে না, এই কথাটা আমরা লিখব। তাহলে সবচেয়ে ভালো হয় আমরা যদি x গ্রেটার দেন 0 লিখি, এটা মাথায় রাখবে। এছাড়াও আমরা সবাই জানি যে দ্বিঘাত সমীকরণ মানেই তার 2টো উত্তর আসবে, 2টো উত্তর আসবে, x এর 2টো মান বেরোবে। অনেক সময় এরকম অঙ্ক দেওয়া থাকে যে উভয় দিকে যে ধ্রুবক পদটা আছে সেটা কেটে গেল, কোনাকুনি গুনটুন করার পরে কেটে গেল, দিয়ে সমীকরণ হলো x² - 6x = 0। এবার অনেক সময় আমরা করি কি, যদি এটা এরকম না এসে এরকম থাকে যে x² = 6x, x² = 6x, আমরা কি করলাম, x দিয়ে উভয় পক্ষকে কেটে দিলাম, একেবারেই ভুল, দিয়ে x এর মান 6 উত্তর লিখে দিলাম। তোমরা কিন্তু 3-এর মধ্যে 2 পাবে, এটা একেবারেই করবে না। প্রথম কথা, দ্বিঘাত সমীকরণ মানেই তার 2টো উত্তর হবে, এটা একবারে মাথায় ঢুকিয়ে নেবে। কাজেই 2টো উত্তর যেন আসে। 2-একটা অঙ্ক আছে যেটার ক্ষেত্রে খুব বড় বড় উত্তর আসে, সেই 2c/x + c এরকম টাইপের যে অঙ্ক আছে, সেইখানে যে অঙ্ক উভয় দিকে x কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং x এর একটা বড় উত্তর আসে, তোমরা মাথায় রাখবে x কাটবে না, x বাম দিকে এনে কমন নিয়ে ফ্যাক্টরাইজ করে x = 0 একটা হবে এবং আর একটা উত্তর হবে, এটা মাথায় রাখবে। দ্বিঘাত সমীকরণ মাত্রেই 2টো উত্তর হবেই হবে,
যদি না হয় তাহলে নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। এবং অনেক সময় আমরা ওই সমীকরণগুলোর ক্ষেত্রে ইচ্ছা খুশি কেটে দিই। যদি তোমরা কাটো, কেটে দেওয়া মানে কি? কেটে দেওয়া মানে আসলে বোথ সাইডকে আমরা ভাগ করছি। ভাগ কখন করা যায়? যখন সেটা নট ইকুয়াল টু 0 হয়। কাজেই আমরা উভয় দিকে যখন আমরা সেটাকে ক্যান্সেল করব, পাশে থার্ড ব্র্যাকেটের মধ্যে তার ক্ল্যারিফিকেশানটা দিয়ে দেবো যে a প্লাস বি নট ইকুয়াল টু 0 বা এক্স প্লাস সি নট ইকুয়াল টু 0, এই কথাটা আমরা লিখব, ক্ল্যারিফিকেশানটা দেবো। এবং উভয় দিকে কাটাকাটি না করে তোমরা মনে মনে সেটা কাটবে, পরের লাইনে সেটাকে লিখবে। এছাড়াও স্যার বলে গেছেন প্রায় 8-এর দাগ পর্যন্ত আমরা চলেই গেছি। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে কি আমাদের জ্যামিতি অংশ। জ্যামিতি অংশের ক্ষেত্রে আমাদের প্রথমেই আমরা জানি আমাদের উপপাদ্য, যেটা বইয়ের বাইরে থেকে পড়ার কোনো সম্ভাবনা নেই। বইয়ে যেরকম লেখা আছে হুবহু সেই কথাগুলোই ছাপানো থাকবে। কাজেই তোমরা যে উপপাদ্যগুলো আছে, গতবারে যেমন যে দুটো পড়ে গেছে, একটা বৃত্তস্থ চতুর্ভুজ থেকে এবং আর একটা হচ্ছে কি বৃত্তের স্পর্শক সংক্রান্ত থেকে। এখন যারা আমরা 90-90 পাবো বলে ভাবছি, তাদের ক্ষেত্রে কোনো অবকাশই নেই যে এই দুটো বাদ দিয়ে করব, সবই করতে হবে। এই কারণে হয়তো এই উপপাদ্য দুটো রিপিট হবে না, তবে হয়েছিল তারও নজির আছে। কোথাও লেখা নেই যে গত বছর যেটা পড়ে গেছে সেটা পড়বে না। কেন আমি করতে বলবো এইগুলো না, যেহেতু উপপাদ্য আকারে 5 নাম্বারের পড়ে গেছে, কাজেই সেক্ষেত্রে ওইগুলোর সাহায্যে শর্ট প্রশ্ন এবং প্রয়োগ পড়তে পারে। কাজেই ওই উপপাদ্যের নলেজটা যদি আমাদের না থাকে, ক্লিয়ার কনসেপ্ট না থাকে, সেক্ষেত্রে কিন্তু তার প্রয়োগটা আমরা করতে পারবো না, বা ওই সংক্রান্ত যে সমস্ত শর্ট প্রশ্নগুলো পড়ে সেগুলো আমরা করতে পারবো না। এবার কারোর মনে হতে পারে, অনেকেই জিজ্ঞেস করে স্যার এবারে কোন উপপাদ্যটা পড়বে। সত্যি কথা বলতে কি, আমিও প্রশ্নটা দেখিনি। 2025 সালে মাধ্যমিকের প্রশ্নটা কি পড়বে আমিও দেখিনি। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা কিছুটা বলার চেষ্টা করি যে এইগুলো পড়বে, সেই বলার চেষ্টাটাও আমরা করব না, কারণ আমরা সবাই 100-র 100 অর্থাৎ 90-90 লেখা পাওয়ার জন্য আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। এখন ঘটনা হচ্ছে গিয়ে দুটো কাকতালীয় ঘটনা আমার মনে পড়ছে। এক হচ্ছে গিয়ে প্রথম থেকে আমাদের বাংলা ইংলিশ হলো, তারপর হঠাৎ করে একটা ব্রেক হলো, যেটা আমাদের প্রয়োজন ছিল। তোমরা যদি মাধ্যমিকে রুটিন ফলো করো, সেখানেও কিন্তু 10-11 দুদিন পরীক্ষা হবে, তারপরে প্রায় 3 দিন ছুটি থাকবে। ব্রেকটা এই কারণেই স্যারেরা দিয়েছেন, মনে করিয়ে দিয়েছেন যে মাঝে একটা সময় পাচ্ছ নিজেদেরকে। কাজেই এখানে সাজেশানের কোনো ব্যাপার নেই, আমাদের হাতে প্রচুর সময় থাকছে ওই সময় প্র্যাকটিস করার। কাজেই আমরা ওই সময়টা খুব ভালোভাবে কাজে লাগাবো, যদিও এই এখন থেকে আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবং 2, আমাদের অঙ্কের পরীক্ষা কত তারিখে? 15 তারিখে। আমাদের অঙ্কের স্যার তো 8 পর্যন্ত বলেছেন, আমাদের অঙ্কের প্রশ্নের দাগ নম্বর কতগুলো থাকে? 15টা। দুটোর এবারে মিল আছে। 15টা দাগ আমাদের সমাধান করতে হবে, 1 থেকে 15। কাজেই আমাদের প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্বে নিয়ে যেতে হবে, চূড়ান্ত পর্যায়ে। মানে পরীক্ষা এরকম হয় কখনো কখনো, আমারও হয়েছে, পরীক্ষার হল থেকে বেরোলাম, গেটের বাইরে হাই যা ওই অঙ্কটা এরকম করে। এই জিনিসটা যাতে না হয় সেই জন্য তোমরা বাড়িতে নিজেরা, আজকে যেমন 7টা সাবজেক্টেরই হচ্ছে, তোমরা নিজেরা বাড়িতে এক এক দিন এক একটা সাবজেক্টের 90 নাম্বারের পরীক্ষা দেবে। টেস্ট পেপারে একেবারে মাকে বলবে বা বাড়িতে নিজেই লটারি করে নিতে পারো, একটা পেজ 5-6টা পেজ লিখে লটারি করে ফেলবে, দিয়ে দিয়ে তোমাদের বিদ্যালয়ের স্যার বা তোমরা যে কোনো স্যারের কাছ থেকে সেটা কারেকশান করিয়ে নেবে যে তোমাদের ভুল ত্রুটি কোথায় হচ্ছে। তাহলে আমরা যেখানে ছিলাম জ্যামিতির ক্ষেত্রে অনেক পার্ট নাম্বার আছে। আমি কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু পার্ট মার্ক নয়, প্রথমেই আমি বলে দিচ্ছি। 5-এর মধ্যে 2 পাবো, 3 পাবো, এটা কিন্তু আমাদের লক্ষ্য নয়। 5-এর মধ্যে 5ই পাবো এবং 5ই পেতে হবে, এর কোনো বিকল্প নেই। কাজেই তবুও আমরা মাথায় রাখবো কেন না, 2-একটা জায়গায় আমরা হয়তো মিস্টেক করতে পারি। কাজেই যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে, হয়তো বলা থাকলো পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো। যখনই আমি এই কথাটা বললাম উপপাদ্যটা, তখনই 2-1জন মনে মনে বলছে দেখছিস, পাশের জনকে বলছে দেখছিস এই উপপাদ্যটা তার মানে পড়বে।
আসলে এটাই আমার মনে এলো এই মুহূর্তে। পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি করো এবং প্রমাণ করো। তাহলে আমরা সবাই জানি তার স্টেটমেন্টটা লিখতে হবে, তাহলে সেই বিবৃতিটা আলাদা করে লিখতে হবে, নিশ্চয়ই তার জন্য 1 নাম্বার থাকবে। তার মানে এই নয় যে বাকি উপপাদ্যগুলোর স্টেটমেন্ট লেখার জন্যই 1 নাম্বার থাকবে, কেবলমাত্র পিথাগোরাসের উপপাদ্য এবং যদি দেওয়া থাকে পিথাগোরাস উপপাদ্যের বিপরীত উপপাদ্য, এই দুটো উপপাদ্যের স্টেটমেন্ট কমা পূর্ণচ্ছেদ সহ আমাদের লেখা অভ্যাস করতে হবে। আমি মুখস্থ কথাটা আমি ব্যবহার করছি না, একবারে অ্যাজ ইট ইজ, কারণ স্টেটমেন্ট আমরা বদলাতে পারি না, স্টেটমেন্ট ওটাই। এরপরে যেটা আমরা চিত্র আঁকবো অবশ্যই খুব সুন্দর করে, আমি আগেই বলেছি স্কেল পেন্সিল ব্যবহার করে। চিত্রটা কিন্তু খাতার মাঝামাঝি জায়গায় থাকবে। অনেকে কি করে না, সেটার ক্ষেত্রে ডান দিকে ছোট করে আঁকলো না, তোমরা খাতার মাঝামাঝি জায়গাতেই একটি অংশ ভেবে ওটা করবে এবং তারপরে তার যেটা দেওয়া আছে প্রদত্ত সেটাকে আমরা লিখব। যদি অঙ্কন প্রয়োজন হয় অঙ্কন, তার আগে যদি প্রামাণ্য যেটা আছে প্রামাণ্য, অঙ্কন এবং প্রমাণ, এই কয়েকটা ভাগ। উপপাদ্য লেখার ক্ষেত্রে তোমাদেরকে আমি একটা কথা মাথায় রাখতে বলবো, যে ধরা যাক একটা অঙ্ক করতে গিয়ে আমার হয়তো হাফ পাতায় শেষ হয়েছে, তাহলে সেই পাতাতে কিন্তু উপপাদ্য তোমরা শুরু করবে না। এবং আরও একটা পরামর্শ দেব, ধরা যাক যে আমাদের এরকম একটা খাতা আছে, এই দিকটাতে শেষ হয়েছে, বাঁ দিকটাতে খাতাটাই শেষ হয়েছে, তাহলে আমাদের শুরু করার কথা এই দিক থেকে, ডান দিক থেকে শুরু করার কথা। তাই তো আমরা করি, সবাই করি, অসুবিধা কিছু নেই। যদি উপপাদ্যের প্রমাণটা একটু বড় হয় সেক্ষেত্রে ওপরের অংশে আমরা বিবৃতিটা লিখলাম, স্টেটমেন্টটা লিখলাম, তার নিচে চিত্র অঙ্কন করলাম, তার নিচে আমরা যেটা প্রদত্ত দেওয়া আছে লিখলাম, তার নিচে প্রামাণ্য লিখলাম, অঙ্কন লিখলাম। এত কথা লিখতে গিয়ে এবং আমরা দুদিকে ফাঁকা দিয়ে রেখেছি, জায়গা রেখেছি কিছুটা, এত কথা লিখতে গিয়ে দেখা গেল এই পাতার অধিকাংশ জায়গাটাই চলে গেছে। তখন কি হবে না, আমাদেরকে পাতা উল্টে সেই উপপাদ্যের প্রমাণটা লিখতে হবে, কিন্তু প্রমাণটা আমাদের ওই চিত্র দেখে দেখে লেখার কথা, তাই না? চিত্রে আমরা যেরকম নাম দিয়েছি ABC বা ও কেন্দ্রীয় বৃত্তের APB বৃত্তচাপের উপর, এইভাবে আমরা যেভাবে লিখেছি, তাহলে সেই কথাগুলো দেখা গেল যে আগের পাতায় একরকম চিত্র এঁকেছি, লিখেছি একরকম। কারণ যদি বলে, যদিও বৃত্তস্থ চতুর্ভুজ পড়ে গেছে, তবু আমি ওটাই উদাহরণ বলছি যে ABCD আমরা লিখেছি। এবার বাড়িতে প্র্যাকটিস করেছি ABCD বাঁ দিক থেকে, আর ওখানে লিখতে গিয়ে নিচে থেকে অথবা উপর থেকে ABCD লিখতে আরম্ভ করে দিয়েছি। ফলে কি হবে, সেই চিত্র অনুযায়ী আমাদের যে প্রমাণটা সঠিক হচ্ছে না। কাজেই তোমরা চেষ্টা করবে, আমার পরামর্শ, খাতার বাঁ দিক থেকে শুরু করা, এবং এই খাতাটা পেতে দিলে তোমাদের ডান দিকটা যখন লিখবে তখন বাঁ দিকটা দেখা যাবে খুব সুন্দর করে। ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি? তাহলে উপপাদ্য লেখার ক্ষেত্রে তোমরা এই নিয়মটা, নিয়ম বলবো না, এটা তোমরা মাথায় রাখতে পারো। এবং সম্পাদ্যের ক্ষেত্রে আমরা সম্পাদ্য সবাই করি, যে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বা কোণ দেওয়া আছে, সেখান থেকে আমরা সেগুলো অঙ্কন করলাম। আমরা যা অঙ্কন করব প্রত্যেকটার নাম দিতে হবে, ABCDEFGH নাম চলুক না, আমরা যে রেখাংশ এঁকেছি AX দিয়ে দিলাম, যা থাকবে প্রতিটার নাম দেবে। এবং তোমরা চেষ্টা করবে যে একটা পাতাতেই সম্পাদ্যরা কেবলমাত্র করবে। অনেকে করে কি, সম্পাদ্য উপরে হলো ছোট করে দিয়ে তার নিচে অঙ্ক করতে আরম্ভ করে দিল, সেটা না করে তোমরা একটা পাতাতেই করবে, সে পাতাতে আর কিছু করার দরকার নেই। এবং নিচে তোমরা যেটা এঁকেছো সেটা সুন্দর করে লিখতে হবে, যে যদি অন্তর্বৃত্ত হয় ও কেন্দ্র বিশিষ্ট এবং একটা ব্যাসার্ধ নাম নিশ্চয়ই থাকবে, OD ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটি হলো প্রদত্ত ত্রিভুজের অন্তর্বৃত্ত। তার মানে এই নয় যে পরিবৃত্ত পড়বে না, আমি বলছি উদাহরণ দিয়ে। কাজেই তোমরা এই জায়গাটা সাবধান থাকবে। এখন সমস্যা যেটা হয় সেটা হচ্ছে কি প্রয়োগ নিয়ে, এক্সট্রা জ্যামিতি। কারণ আমরা উপপাদ্যগুলো কত সুন্দরভাবে রপ্ত করে বেরিয়েছি,
মুখস্থ না করে। আমি মুখস্থ কথাটা এই কারণে বলছি, অনেকে উপপাদ্য দেখেই বলে এই কত উপপাদ্য পড়লো রে, 35-এর, ঠিক আছে 36-এর, দিয়ে এবার পেন চলছে, সে কিন্তু মনে রেখেছে 35-36। আমি বলবো উপপাদ্যের নাম যেগুলো ওই দাগ নাম্বার আছে, উপপাদ্য 35-36, ওইগুলো একবারে দেখবে না তোমরা বইয়েতে, দরকার হলে হোয়াইট না দিয়ে দেবে, স্টেটমেন্ট অনুযায়ী তোমরা করবে। স্টেটমেন্ট কথা বলবে, প্রশ্নে কিন্তু কোথাও বলা থাকবে না ব্র্যাকেটে যে এটা 35-এর উপপাদ্য। কাজেই উপপাদ্যগুলো তোমরা যত ভালো রপ্ত করেছো, তোমাদের হাতে অনেক রকমের টেস্ট পেপার আছে, তোমরা প্র্যাকটিস করছো, তবুও আমি এখন যেহেতু সময় কম আছে, তাই কম সময়ে আমি খুব বেশি প্রয়োগ নিয়ে আলোচনা করব না। স্যার প্রথমেই বলেছিলেন ওনার বিষয়ভিত্তিক আলোচনাতে যে আলোচনার শেষে উনি একটা হ্যাঁ সাজেশান আকারে, মানে প্র্যাকটিসের জন্য দিয়ে দেন। আমিও চেষ্টা করব সেই রকম কিছু দিয়ে দেওয়ার জন্য। তোমরা নিশ্চয়ই এই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। কাজে এইগুলো নিয়ে আমি মানে যেগুলো বলবো সেইগুলোই তোমাদের কাছে এই মুহূর্তে সাজেশান মনে হবে। কাজেই আমি সাজেশান আকারে আমি ওইভাবে বলবো না। আর যে উপপাদ্যগুলো পড়ে গেছে সেই উপপাদ্যের যে সমস্ত প্রয়োগগুলো আছে বিশেষ করে সেইগুলো আমাদেরকে ফলো করতেই হবে। আমাদের অনেক উপপাদ্যের খুব ইম্পর্টেন্ট প্রয়োগ আছে, আমরা যদি শেষে আলোচনা সময় থাকে আমরা বলবো, নতুবা আমরা সেটা দিয়ে দেব। এরপরে আমাদের যেটা আসছে ত্রিকোণমিতি অংশ, আমি অনেকক্ষণ বলছি, আমি আমার স্যারকে বলবো যে ত্রিকোণমিতি অংশটু কিভাবে করলে স্যার ছাত্ররা খুব সহজেই ফুল মার্কস পেতে পারবে সেই বিষয়ে কিছুটা আলোকপাত করার জন্য। সুন্দর আলোচনা করছে। 15ই ফেব্রুয়ারি অঙ্কের 15 দাগ পর্যন্ত অঙ্ক নির্ভুলভাবে করে কিভাবে আমরা 16 আনা সাফল্য পাবো, আমাদের দুই দিকপাল শিক্ষক কিন্তু আমাদের দিশা দেখাচ্ছেন। আমি আমার ছাত্র বয়সে আমি ফিরে যাচ্ছি, নিজেকে খুব অভাগা ছাত্র মনে হচ্ছে যে আমরা আমাদের স্কুলের স্যার আর টেস্ট পেপারের বাইরে সত্যি কিচ্ছু পাইনি। যদি এরকম বিদগ্ধ শিক্ষক পেতাম, এইভাবে চুলচেরা বিশ্লেষণ করতে পারতেন, বোধহয় মার্কশিটের নাম্বারটা একটু মোটা হতে পারতো আমাদের। যাকে গতস্য সূচনা নাস্তি, আপাতত উত্তমবাবু। ধন্যবাদ। যাকে আমাকে ত্রিকোণমিতি পোর্শন থেকে আবার বলতে বলেছে, তো প্রথমে বলি তাহলে 9 নম্বরে উপপাদ্য দুটো থাকবে, একটা করতে হবে 5 নম্বর। স্যার পুরোটাই আলোচনা করে দিয়েছে, বইয়ে তো অনেক উপপাদ্য আছে, আমরা তো ধরো আর 55 দিন বাকি আছে, তো তবু মোটামুটি কিছু কিছু উপপাদ্যের উপর আমাদের একটু জোর দিতে তো হবে নাকি, সেগুলো বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তোমরা তো সব উপপাদ্য মানে সব উপপাদ্যের উপরে জোর দিয়ে এই অল্প সময়ে তো প্র্যাকটিস করতে পারবে না। সেই মতো কিছু উপপাদ্য আমি একটু বলে দিচ্ছি, ঠিক আছে। সমকোণী ত্রিভুজে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা সদৃশ্য এবং তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, এইটা একটু বারবার প্র্যাকটিস করবে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এইটা একটু প্র্যাকটিস করবে বেশি বেশি করে আর কি। আর ব্যাস নয় এমন জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে যে জ্যাটাকে যে সমদ্বিখণ্ডিত করে, এইটা একটু ভালো করে প্র্যাকটিস করবে। আর হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এইগুলো একটু দেখবে। আর স্যার পুরোটাই বলেছেন, তবু আমি একটু বলে দিচ্ছি, ওই উপপাদ্যগুলোর ক্ষেত্রে তোমরা যেটা সাধারণ নির্বাচন বলো সেইটা তো দেওয়া থাকে, তাহলে প্রমাণ করতে হবে যে বলে এটা লিখতে পারো, বা যে উপপাদ্যটা দেয়া থাকবে সেটা প্রথমে লিখবে। লেখার পর প্রতীক সহ শুদ্ধ চিত্রের জন্য 1 নম্বর আছে, তার মানে উপপাদ্যটাকে তুমি শুদ্ধ চিত্রের সাহায্যে প্রতীকের মাধ্যমে তুমি প্রকাশ করতে পারলে 1টা নম্বর পাবে। ব্যাখ্যা এবং অঙ্কনের জন্য 1 নম্বর পাবে, মানে যেটা তোমরা বিশেষ নির্বাচন বলো। একটা ধরো বৃত্তকে তো একটা প্রথমে স্পেসিফাই করতে হয়, বা একটা চতুর্ভুজকে ধরে তুমি কাজ করবে সেটাকে তো স্পেসিফাই করতে হয়, সেটাকেই বিশেষ নির্বাচন তোমরা বলো। আমি বলছি ব্যাখ্যা, এবং তারপরে যদি অঙ্কন প্রয়োজন হয় এর জন্য 1 নম্বর, তারপরে প্রমাণের জন্য 3 নম্বর থাকে। এই তো প্যাটার্ন। এই প্যাটার্নে আশা করছি যারা
সকলেই 5-এ 5 পাবে, কিন্তু অনেকের ভয় ভীতি থাকে যে উপপাদ্য বিশাল এ ব্যাপার, তোমরা স্টেপ বাই স্টেপ এগোবে। এবং স্যার বলে গেছেন ছবিটাকে অবশ্যই সায়েন্টিফিক যেন হয়, বিজ্ঞানসম্মত যেন হয়, এবং ছবিটা একটু পেন্সিলের সাহায্যে আঁকার চেষ্টা করবে, ঠিক আছে? এবার 10 নম্বরে যেটা প্রয়োগ, যারা খুব মানে খুব ভালো ছাত্র, যারা 90 পেতে চাও, দেখবে এটা নিয়ে খুব বেশি টেনশান করো। আমি বলছি টেনশানের কিছু নেই। কেন? 10-এর দাগের যে প্রয়োগ থাকে 3 নম্বরের থাকে, দেখবে সেই প্রয়োগটা যেটা দেওয়া আছে সেটাকে তুলে সেই প্রয়োগটাকে তোলার পর সেইটাকে প্রতীক সহ শুদ্ধ চিত্রের সাহায্যে প্রকাশ করলেই 1টা নম্বর আছে, আর প্রমাণের জন্য 2 নম্বর আছে। আর যেটা বলছি বইয়ের যে প্রয়োগ, যে কোষে দেওয়া প্রয়োগ, বইয়ের যেগুলো করে দেওয়া আছে প্রয়োগ, সেইগুলো করবে, তার মধ্য থেকেই পেয়ে যাবে, ঠিক আছে? 11 দাগের সম্পাদ্য স্যার তো বলেইছে যে অন্তর্বৃত্ত আর হচ্ছে দুটি রেখাংশের মধ্য সমানুপাতি অঙ্কন, খুবই এবারে তো ইম্পর্টেন্ট। আদর্শ কোণের কোণানুপাতের মান নির্ণয় এবারে তো পড়ছেই, আর হচ্ছে পূরক কোণ। এই দুটো থেকে তো কোশ্চেন থাকবেই, এর তো ব্যত্যয় ঘটবেই না, তাই তো? তার সঙ্গে মানে এই দুটোকে উপরে বেশি ফোকাস করো। আমি যেটা বলছি, এই আদর্শ কোণের কোণানুপাতের মান নির্ণয় সংক্রান্ত যে প্রশ্নগুলো থাকে, তুমি কোণানুপাতের সঠিক মানটা বসানোর জন্যই 2 নম্বর আছে, আর সঠিক উত্তরের জন্য 1 নম্বর আছে, ঠিক আছে? আর পূরক কোণ দেখেছো, এ ও বি দুটি পরস্পর পূরক কোণ হলে প্রমাণ করো যে এসব সেটা থাকে। তাহলে যেহেতু এ ও বি পরস্পর পূরক কোণ, অতএব এ প্লাস বি সমান 90 ডিগ্রি, অতএব এ সমান 90 ডিগ্রি মাইনাস বি। এই এতটা লিখলেই 1টা নম্বর আছে, আর প্রমাণের জন্য 2 নম্বর আছে, ঠিক আছে? এটা তাহলে 12 নম্বরের আমি এটা আলোচনা করলাম। এবার 13 নম্বর হাইট অ্যান্ড ডিস্ট্যান্স। তোমরা উন্নতিকোণ অবনতিকোণ, গতবারে দেখবে 2টো প্রশ্নই ছিল উন্নতিকোণের, এবারে অবনতিকোণটা একবারে মাস্ট। যেহেতু আমরা 11th আওয়ারে এসে গেছি, অবনতিকোণ সংক্রান্ত যত প্রশ্ন আছে সব অঙ্কগুলো করো, এবং অবনতিকোণটা মেনশনটা ঠিক করবে। এইটা অনেকেই ভুল করো, ঠিক আছে? অবনতিকোণের উল্লেখটা ঠিক করবে, একান্তর কোণের সাহায্যে আমরা যে অবনতিকোণটা দেখাই সেই উল্লেখটা অবশ্যই করে এটা করবে। এই প্রসঙ্গে বলি, এই হাইট অ্যান্ড ডিস্ট্যান্সে যে 2টো থাকে, একটা করতে হয় 5 নম্বরের, এটা ছবিটা কিন্তু খুব ভাইটাল একটা প্লে রোল করে। তোমরা হচ্ছে ছবিটা ঠিকঠাক আঁকতে হবে, ছবি ভুল অথবা ছবির নামকরণের সঙ্গে তোমার লেখা ভুল, তুমি কিন্তু 0 পাবে। ছবি ঠিকঠাক লিখবে, এবং তোমরা জানো এখানে সাধারণত 2টো কোণানুপাতের মান বের করতে হয়। 2টো কোণানুপাতের মান নির্ণয়ের জন্য 1 নম্বর করে থাকে 2 নম্বর, আর কি করতে হয় না, আর যে 3 নম্বর থাকে সেখানে ধরো উত্তরের জন্য 2 আছে, আরও একটা পাঠের জন্য কোনো একটা উচ্চতার নির্ণয়ের জন্য আর 1 নম্বর আছে 3, এইভাবে 5 নম্বরের ক্লারিফিকেশান থাকে, তাই তো? এবার 14 নম্বর, 14 দাগে হচ্ছে পরিমিতি হচ্ছে 3টে থাকে, 2টো করতে হয়, তাই তো? এবারে তোমরা আমার চেয়ে আরও ভালো জানো যে কোন কোন টপিকসগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। গোলক, শঙ্কু, এইগুলোকে তো বেশি গুরুত্ব দিতে হবে। এবারে গোলক থেকে কিন্তু একটা পূর্ণ প্রশ্ন পড়বেই, এবং শঙ্কু থেকে দেখবে একটা পূর্ণ প্রশ্ন পড়বেই। কেন বলছি, তোমরা নিশ্চয় এতক্ষণে আমার চেয়ে তোমরা বেশি কোশ্চেন নিয়ে স্টাডি করে ফেলেছো, এই 2টো থাকবেই, এইটা আমি জোর দিয়েই বলছি। এবার 15 দাগে আমাদের শেষ যে আইটেম থাকে রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স, এখানে যৌগিক গড়, তাই তো? যৌগিক গড় এবারে পড়বেই, সংখ্যাগুরু মান পড়বেই, মধ্যমা পড়বেই। আমি এতটা জোর দিয়ে বলছি কেন প্রশ্নের তোমরা এটা যদি ঘাঁটো, প্রশ্নের গতি প্রকৃতিটা একটু অবজার্ভ করলেই তোমরা দেখতে পাবে যে এইগুলো ছাড়া এখন প্রশ্নটা মানে এই 2025-এ হবে না। সুতরাং আমি বলছি কি, সবই দেখবে কিন্তু এইগুলোর ওপর জোর দেবে। কি না, যৌগিক গড়,
মধ্যমা নির্ণয়, সংখ্যাগুরু মান। আর যেটা বলছি সংখ্যাগুরু মানের ক্ষেত্রে যেটা সূত্র আমার চেয়ে তোমাদের বেশি মুখস্থ, তাই তো? এল প্লাস f1 মাইনাস f0 ডিভাইডেড বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ। এই সূত্রটা লিখে কোন নোটেশনটা কি ইন্ডিকেট করছে সেটা লেখার জন্য 1 নম্বর আছে। তারপরে এই সূত্রের সঠিক মান বসানোর জন্য 1 নম্বর আছে, আর উত্তরের জন্য 2 নম্বর আছে, সংখ্যাগুরু মানের ক্ষেত্রে বলছি। আর মধ্যমার ক্ষেত্রে সূত্রটা লেখার জন্যই 2 নম্বর আছে, মান নির্ণয়ের জন্য 1 আছে, মান বসানোর জন্য 1 আছে, উত্তরের জন্য 1 আছে। মধ্যমার সূত্র তো আমার চেয়ে তোমাদের বেশি মুখস্থ হয়ে আছে, তাই তো? তাহলে এইগুলোর উপরে জোর দেবে। পরিশেষে আমার সঙ্গে যিনি আছেন উনি তো পুরোটাই সবটাই মানে বলেছেন, যাকে আমি আর বিশেষ তোমাদের সময় নেব না। যাকে এই পরীক্ষার মাঝে এই যে 55 দিনের মতো সময় পাচ্ছ, তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। অঙ্ক হচ্ছে প্র্যাকটিস যত করবে তত পারফেকশানের দিকে যাবে। আর যদি মনে হয় যে এই অঙ্ক সহজ অঙ্ক, এ তো অনেক করেছি আর করার দরকার নেই, দেখবে পরীক্ষার সময় যখন নামাতে যাবে দেখবে আটকে যাবে। ওই জন্য বলছি অঙ্কটা প্র্যাকটিস প্রচুর করো, টেস্ট পেপার ধরে ধরে প্র্যাকটিস করো। যেখানে প্রবলেম হবে তোমরা হচ্ছে তোমাদের স্কুলের টিচারের সঙ্গে যোগাযোগ করো, দেখবে সেই প্রবলেমগুলো সলভ করে দিচ্ছে। আর নতুন নতুন টেস্ট পেপার তো বেরোচ্ছে, সেই নতুন নতুন টেস্ট পেপারের নতুন নতুন প্রবলেম, সেই প্রবলেমগুলো যত সলভ করবে তোমার ব্রেনটা তত শার্প হবে, মাথাটা আরও কাজ করবে, খেলবে ভালো, ঠিক আছে? আর আমি তোমাদের একটু মানে একবারে স্পেসিফিক্যালি বলছি, এবিটিএর টেস্ট পেপারটা কেন, এবিটিএর টেস্ট পেপারটা কিনে ওই মানে প্রতিটা পেজ ধরে ধরে একটু প্র্যাকটিস করো। আমি আর কিছু বলছি না। স্যার কিন্তু অনেকগুলো সাজেশন দিয়ে দিয়েছেন। স্যারের একটা কথার রেস্টে নিয়ে বলি, মেধার সঙ্গে পরিশ্রম যুক্ত না হলে 90-90, 100-100 কিন্তু আশা করা অন্যায় হবে। আবারও বলছি, মেধাবী তোমরা সবাই, কিন্তু পরিশ্রমী হতে হবে। যে 55-56টা দিন আছে, কাজে লাগাও, পরিশ্রম করো। তোমাদের প্রশ্ন উত্তরে চলে আসার আগে আমি আরেকবার সুরজিৎ বাবুর কাছে যাব। এই দীর্ঘ আলোচনা থেকে তোমাদের আর একটু পয়েন্ট আউট করে দেবেন, এই মুহূর্তে কি করবে, কোন কোন বিষয়গুলোয় জোর দিতে হবে সেই সংক্রান্ত আলোচনা। তারপর তোমাদের কাছে চলে যাব প্রশ্ন উত্তরে। ধন্যবাদ। পুরোটাই প্রায় আলোচনা হয়েছে, বেশিরভাগ অংশটাই মনে হয় মাথার উপর দিয়েই গেছে। কারণ এত কথা পরপর মনে রাখাও খুব কঠিন ব্যাপার, আমি হলে তো মনে রাখতে পারতামই না। তবুও আমরা পরে হলেও আরেকবার দেখব। এখন আমরা যতটুকু মনে রাখতে পারি, আমি 2-1টা সংযোজন করব। 1 নম্বর হচ্ছে গিয়ে, আমি বলেছিলাম যে 1-এর দাগ ছাড়া প্রতিটা দাগেরই এক্সট্রা করে থাকে। আমরা 1 থেকে 4-এর দাগ পর্যন্ত যে প্রশ্নগুলো আছে, 1-এর দাগের তো 6টাই করতে হবে, অপশান নেই। বাকি 2 থেকে 4-এর দাগ পর্যন্ত যতগুলো আছে সবই করব আমরা, মানে 6টা থাকলে বা 12টা থাকলে সবগুলোই করব। এটা আমরা এখন থেকেই মনস্থির করে নেব। এক্সট্রা করলে নাম্বার দেবে না এরকম কোনো ব্যাপার নেই, সবগুলোই করব এবং ওটা করার জন্য যথেষ্ট সময় থাকে। তবে তোমরা চেষ্টা করবে 4-এর দাগের যে 12টা বলেছে 10টা করতে হয়, 10টা করার পরে আমরা অন্য অঙ্কে চলে যাব। কারণ বাকি অঙ্কগুলো সমাধান করার পরে হাতে সময় থাকলে তবে ওই 2টো অঙ্ক করব, কিন্তু বাকি 2-3 আমরা সবগুলোই করব। এটা 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, যে আমরা অনেকে এরকম হলো যে বীজগণিতের ভেদের অঙ্কটা মিলছে না, অনেকটা করে ফেলেছে দিয়ে মিলছে না। যদিও আমাদের এখানে যারা সামনে আছে সকলেরই মিলে যাবে। যারা তুলনায় একটু পিছিয়ে পড়া, যারা ইউটিউবে দেখছে বা পরবর্তীকালে দেখবে, তাদের জন্যও বলছি যে হয়তো দেখা গেল যে মিলছে না, অনেকটাই করেছো তোমরা, তাহলে কি করো না, অল্টারনেট যেটা আছে করনি সেটা চেষ্টা করো। দেখা গেল যে ওটা হয়তো মিললো কি মিললো না, বা উত্তর একটা এসেছে মোটামুটি। আমরা কি করি, আমাদের সাধারণত আমরা করি কি, আগের যে অঙ্কটা মিলছিল না সেটাকে আগে কেটে দিই, আগে সুন্দর করে সেটাকে কেটে দিয়ে তারপরে ওই করণীর অঙ্কটাকে রেখে দিই। আমার পরামর্শ, তোমরা কিন্তু যাই উত্তর করো না কেন পরীক্ষার খাতায়, একটাও কাটবে না, কাটার দায়িত্ব পরীক্ষকের।
আমাদের মতো স্যারেদের। তোমাদের কাটার দায়িত্ব নয়। যে প্রশ্নটার উত্তর তোমরা সম্পূর্ণ করতে পারলে না সেটা কাটবে না, তার অথবা যেটা আছে সেটা তোমরা করেছো, হয়তো দেখা গেল ওটা ফুল মার্কস পেলো, আর প্রথমটায় দেখা গেল স্যার যেভাবে বলেছেন পার্ট মার্কিং পেয়েছো, তাহলে প্রথমটা এক্সট্রা আকারে বা এক্সেস আকারে ট্রিট করা হবে এবং অন্যটাই ফুল মার্কস পাবে। আবার এমনও হতে পারে যে দ্বিতীয় তুমি যেটা ভাবছিলে যেটা আমার সম্পূর্ণ ঠিক আছে ওটাতেই 0 পেয়ে গেলে, তাহলে প্রথমটায় যে 1 বা 2 পাওয়ার সম্ভাবনা ছিল সেটাও আমরা নিজেরাই নষ্ট করে চলে এলাম। কাজেই কোনো উত্তর কখনোই কাটবে না, এবং ডান দিকে যদি ক্যালকুলেশন যেগুলো করবে সেগুলোও কেউ কাটবে না। প্রথম কথা, কাটলে একটা দেখতে কীরকম লাগে, তারপরে কাটার দায়িত্ব আমাদের। দ্বিতীয় আরেকটা কথা বলবো, স্যার হাইট অ্যান্ড ডিস্টেন্সের কথা বলছিলেন, এটাতেও আমাদের একটা টেনশন থাকে যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের কী অঙ্ক পড়লো। ইদানিং দেখা যাচ্ছে যে একবারে হুবহু বইয়ের অঙ্কটাই পড়ছে না। কাজেই আমাদের যত নতুন ধরনের প্রশ্ন আসবে সেগুলো আমরা সেই প্রশ্নগুলো চিত্র এঁকে সমাধান করার চেষ্টা করব। যত আমরা নতুন ধরনের প্রশ্ন সমাধান করব পরীক্ষার হলে কনফিডেন্সটা থাকবে। এই কারণে বলছি তোমরা এখন থেকে মানসিক প্রস্তুতি নিয়ে নাও যে তোমাদের কমপক্ষে বেশ কয়েকটা প্রশ্ন একেবারে অজানা অচেনা পড়বে। কাজেই সেই মানসিক প্রস্তুতি থাকলে পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পরে এই চিন্তাটা আসবে না এটা আমার অজানা পড়েছে, জানা কথা তো এটা অজানা পড়বে। যেটা অজানা পড়েছে সেটা জানবে, সেটা আবারও বলছি সেটাই সবচেয়ে সহজ, সেটাই ওই প্রশ্নের সহজ। হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে যদি প্রশ্নে ব্র্যাকেটের মধ্যে √3 এর মান দেওয়া থাকে তাহলে অবশ্যই সেই মানটা বসাতে হবে, নতুবা যারা মোটামুটি মধ্যম মানের তাদের অযথা √3 মান বসিয়ে উত্তর করার দরকার নেই। √3 দিয়ে যে উত্তরটা আসবে অবশ্যই করণী নিরসন করে সেই উত্তরটাই রাখবে, এবং যারা ফুল মার্কস পাবে 5-এর 5 তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। √3 মান প্রশ্নে যদি দেওয়া না থাকে তাহলে বসানোর দরকার নেই, √3 দিয়েই উত্তর আসবে, অবশ্যই করণী মুক্ত করে। যদি √3 মান বসাতে পারো তাহলে সেটা অবশ্যই তোমরা ব্র্যাকেটে লিখবে এবং প্রায় কথাটা ব্যবহার করবে, এটা একটা কথা। দ্বিতীয়, স্যার বলছিলেন অবনতি কোণ পড়বেই পড়বে। অবনতি কোণের ক্ষেত্রে আমরা অনেক সময় তাড়াহুড়ো করে, যেহেতু স্যার বললেন যে অবনতি কোণের ক্ষেত্রে ওটা দেখানোর জন্যই চিত্রে 1 নাম্বার করে আছে, তাহলে আমরা দেখাই কি করি না উপর থেকে অবনতি মানে আমরা নিচের দিকে তাকাচ্ছি সোজা কথায়, তাহলে এরোপ্লেনে আছি অথবা ব্রিজের ওপরে আছি বা বাড়ির 5তলা বাড়ির ওপরে আছি, যাই হোক না কেন, তাহলে নিচের দিকে তাকাচ্ছি মানে যেখানটা থেকে তাকাচ্ছি সেখানটায় অবনতি কোণ উৎপন্ন হবে, এবং সেখানটায় ভূমি সমান্তরাল একটা সরলরেখা এঁকে আমাদেরকে ওই জায়গায় অবনতি কোণটা আগে দেখাতে হবে, এবং তারপরে একান্তর কোণে নিচে আসবে। যদি আমরা সমকোণী ত্রিভুজ আমরা ভাবতে চাই, তখন আমরা যখন লিখব কিভাবে লিখব, আমরা ধরলাম ABC কোণ, অ্যাকচুয়াল অবনতি কোণ যেটা সেটা প্রথম লিখবে, ABC কোণ সমান 60 ডিগ্রি, পাশে সমান দিয়ে দেখা যাবে BCD সেটা সমান 60, আর লেখার দরকার নেই, সমান দেওয়া আছে, তাহলে মাঝে ডিগ্রিটা হলো, তার পাশে আমি একান্তর যেটা হলো ব্র্যাকেটে লিখে দিলাম একান্তর কোণ। কথাটা আমি বোঝাতে পেরেছি? কিছুটা বোঝাতে পেরেছি যে প্রথমে অ্যাকচুয়াল যেটা ওপরে যেটা যেখানটা থেকে দেখছে ব্যক্তি সেই জায়গায় অবনতি কোণ হয়েছে ওটা আমরা প্রথমে লিখব, লেখার পরে কত ডিগ্রি লিখলাম এবং একান্তর কোণ অনুযায়ী যে কোণটা হলো সেটা লিখলাম, পাশে একান্তর বলে লিখে দিলাম। ক্লিয়ার? এবং আর একটা তোমরা ব্যবহার করতে পারো, যদি তোমরা মাথায় রাখতে পারো, খুব ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয় যে অবনতি কোণ মানে যে বরাবর দেখছে সেই বরাবর একটা অ্যারো চিহ্ন দিতে পারো, আরও খুব ভালো খাতা হবে। আমরা 90-90 ভাবছি, কাজেই আরও ভালো খাতা হবে যদি আমরা একটা অ্যারো দিয়ে দেখাতে পারি। উন্নতি কোণ হলে ওপরের দিকে তীরচিহ্ন, আর সূর্য থাকলেই উন্নতি কোণ হবে, তাহলে অবনতি কোণ হলে আমরা নিচের দিকে অ্যারো চিহ্নটা দিয়ে দেখাবো। আর ওজাইভ যেটা গত বছর পড়েনি তার আগের বছর পড়েছিল, এবং এটা নিয়ে একটা সমস্যাও তৈরি, একটা বৃহত্তর সূচক বা ক্ষুদ্রতর সূচক থাকে, এটা নিয়ে একটা সমস্যাও তৈরি হয়েছিল। সেই মুহূর্তে গ্রাফ পেপারটা সাপ্লাইড ছিল না, সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল, এবং যারা সেটা অ্যাটেম্প করেছিল তারা ফুল মার্কস পেয়েছিল, 4-এ 4 পেয়েছিল। তবে আমরা এখন এবার থেকে গত বছর থেকে আমাদের ওই গ্রাফ পেপারটা দেওয়া থাকে। কাজেই আমার পরামর্শ, যদি ওজাইভ তোমরা করতে যাও
যে গ্রাফ পেপারটা দেওয়া থাকবে তার একদিকে গ্রাফ টানা থাকে আর বিপরীত দিকে সাদা থাকে। অনেকেই করে কি ওই বিপরীত দিকে করে, কখনোই করবে না, একেবারেই করবে না। আমরা যে মূল উত্তরপত্রটা আছে সেই উত্তরপত্রে আমরা তার জন্য যে প্রয়োজনীয় যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমাদের তৈরি করতে হবে, সেটা বৃহত্তর সূচক হতে পারে বা ক্ষুদ্রতর সূচক, সেই ছকটা তৈরি করব আমরা খাতায়, এবং সেই খাতা থেকে আমরা তার চিত্রটা ওজাইভটা অঙ্কন করব, বিন্দুগুলো। অ্যাকচুয়ালি বলা থাকে যে ওটা খালি হাতে যোগ করার জন্য, তবে আমরা স্কেল ব্যবহার করি, সেটাও অ্যালাও, বিন্দুগুলো পরপর যোগ করার জন্য। সেক্ষেত্রে আর একটা কথা মাথায় রাখবে যে ওজাইভ যদি তোমরা আঁকো, অবশ্যই সেই স্কেলটা কোন স্কেল ব্যবহার করছো, যে 1 ঘর মানে 1 একক কি 2 ঘর 5 ঘর মানে 1 একক, সেটা কিন্তু তোমাদেরকে উল্লেখ করতেই হবে, নতুবা কিন্তু ওখানে 1 নাম্বার কাটা হবেই। স্কেলটা তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। আর তোমরা মাথায় রাখবে কখনোই ওই গ্রাফ পেপারের বিপরীত দিকে লিখবে না, কারণ বিপরীত দিক থেকে পাতা উল্টাতে গেলেই, এদিক ওদিক করতে গেলেই ভুল হয়ে যাবে, কাজেই কখনোই করবে না এটা। ঠিক আছে স্যার, আমরা সরাসরি প্রশ্ন উত্তরে যাব। তোমাদের এই আলোচনার বাইরে যদি কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা সামনে মাইক্রোফোন আছে, দাঁড়িয়ে তোমরা প্রশ্ন করো, আমাদের অভিজ্ঞ স্যারেরা আছেন, তারা তোমাদের উত্তর দিয়ে দেবে। স্যার, আমি বলছি 1 নাম্বার এমসিকিউ এসএকিউ করার পর যদি দেখি যে আমার 2 নম্বরের কোশ্চেনগুলো একটু খটোমটো লাগছে, তাহলে আমি যদি প্রথমে 5 নম্বরের কোশ্চেনগুলো করার পর লাস্টে যদি 2 নম্বরের কোশ্চেনগুলো করতে যাই হবে। শোনো, আমার গলার জোর বেশ জোর, আমি জোরেই বলি, ঠিক আছে? এসব লাগবে না। শোনো, হবে, কিন্তু তোমাদের পরীক্ষার যে খাতাটা থাকে সেখানে তোমরা দেখবে প্রথমেই উল্লেখ করা আছে 1, 2, 3, 4 প্রশ্নগুলির উত্তর, প্রশ্ন সংখ্যা লিখে অবশ্যই ক্রমানুযায়ী উত্তরপত্রের প্রথম দিকে লিখতে হবে, ঠিক আছে? এইটা কিন্তু বলেছে। সেই জন্য আমাদেরও যে হেড এক্সামিনারের মিটিংটা হয় সেখানে কিন্তু এটা স্পষ্টভাবে বলে দেয় যে স্টুডেন্টরা যেন 1 থেকে 4-এর যে প্রশ্ন সেগুলো প্রথম দিকেই করে। ধরো 1, 2, 3 করেছো, 4-এর কিছু আটকে আছে, তার জন্য কিছুটা জায়গা রাখতে পারো, পরের দিকে করবে। কিন্তু এটাও বলছি যে তোমরা খাতার যে কোনো জায়গায় উত্তর লিখলে আমরা এক্সামিনার, হেড এক্সামিনার যারা আছি দেখতে বাধ্য। আমার কথা বুঝতে পেরেছো? তবে যে দাগটা করবে স্যার বলেছেন প্রথমের দিকে চেষ্টা করবে, না হলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? মোদ্দা কথা এটাই, তোমার উত্তরপত্রের যেখানে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে যদি তোমাদের মনে হয় খটোমটো লাগছে, লাগুক, অসুবিধা কিছু নেই, ওটা নিয়ে চাপ নেওয়ার কোনো কারণ নেই, তোমরা পরের দিকেই করবে। কিন্তু যেখানে করবে তোমরা চেষ্টা করবে পরপর 6টা, আমি বলেছি 6টাই করবে, 6টাই যেন এক জায়গায় থাকে, প্রথম পাতায় 2টো, পরের পাতায় 2টো, এরকম করবে না, এরকম করো না। বোঝাতে পারলাম? আর 1, 2, 3-এর চালাকির আশ্রয় করো না, আমি আশ্রয় নিও না, তোমরা ধরা পড়ে যাবে। এবং প্রথম দিকে যে উত্তরগুলো লিখেছো সেটা ভুল হলেও সেটাই আমাদের নিতে হবে, পরের দিকে সঠিক হলেও আমরা নিতে পারবো না। ধরো 3-এর দাগে 6টা যে ট্রু ফলস, হ্যাঁ, তোমরা প্রথমে 1 উত্তর লিখলে, খাতার শেষ দিকে আরেক উত্তর লিখলে, প্রথম দিকে তোমরা সব ভুল হলো, শেষ দিকে তোমরা কি করলো? আমরা প্রথম দিকে কোনো নিতেই বাধ্য হবো। আর কার কি প্রশ্ন আছে? নমস্কার স্যার। স্যার বলছি রাশিবিজ্ঞানের বলল নির্ণেয় সংখ্যাগুরুর মান, মানে সংখ্যাগুরুর মান নির্ণয় করো। এবার আমি বাঁদিকে লিখলাম, হয়তো এল সমান দেওয়া আছে 50, আমি বাঁদিকে লিখলাম এল সমান 50। এবার এলটা যে কি নির্দেশ করছে এটাও কি উল্লেখ করতে হবে? অবশ্যই উল্লেখ করতে হবে, ওখানে নোটেশনগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। তোমার a প্লাস, ঠিক আছে, f1 মাইনাস f0 ডিভাইডেড বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইনটু h, ওখানে f0 f1 f2 h l কি
অবশ্যই লিখে দিতে হবে, কোমা দিয়ে যেখানে প্রতিটা নোটেশন হচ্ছে করে দেবে। থ্যাংক ইউ আচ্ছা, স্যার। ওই জায়গায় আরেকবার আমি একটুখানি বলবো যে যেটা সংখ্যাগুরু মানের কথা বললো, সেখানে আমরা F1, F0, F2 এইগুলো লাগে তো, আর ওইগুলোর ক্লারিফিকেশন দেওয়া যথেষ্ট কঠিন, আমরা ওপরে এগুলো লিখে দিই, তাই না? সেই সঙ্গে কোনটা সংখ্যাগুরু শ্রেণী, আমরা প্রথমে তো সর্বোচ্চ পরিসংখ্যা লিখি, তারপরে লিখি যে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীটি হলো 30 থেকে 40, তারপরে আমরা লিখি L সমান 30। এই তো ব্যাপার, লোয়ার লিমিট। স্যার যেটা বললেন তোমরা লিখলে ভালো হয় যে নিম্ন সীমা। তবে যেহেতু আমরা সংখ্যাগুরু শ্রেণীটা উল্লেখ করে দিচ্ছি, কাজে অনেক কথা সেখানে বলা হয়ে গেল। এবার বাকি F0, F1, F2 এইগুলো ক্ল্যারিফিকেশন দেওয়া কঠিন, এইগুলোর মান লিখবে। আর যদি পারো এই যেটা আছে শ্রেণী দৈর্ঘ্য ওটা লিখে দিতে পারো। এটা নিয়ে অযথা খুব বেশি চাপ নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আর কোনো প্রশ্ন? স্যার, ভেদ আর করণের মধ্যে ধরুন দুটোই করলাম, আমার করণটা ভুল গেছে, ভেদটা ঠিক হয়েছে, কোনটা মান্য করা হবে? পূর্ণ নম্বর পাবে। করণী ভুল হয়েছে, ভেদ হ্যাঁ। সঠিক হয়েছে, হুম। পূর্ণ নম্বর পাবে, 3 পাবে। ওইটা নিয়ে টেনশন করার দরকার নেই। স্যার যেটা বলেছে যে তোমরা কোনো কিছু কাটবে না, কাটার দায়িত্ব হচ্ছে এক্সামিনারের, ঠিক আছে? তুমি ধরো হচ্ছে 7 দাগে ভেদ আর করণী দুটোই আছে, তুমি প্রথমে করণী করেছো, ভুল হয়েছে, হ্যাঁ। as well as তুমি ভেদটা উত্তর করেছো, ভেদটা সঠিক হয়েছে, ওর জন্য তুমি কিন্তু 3 নম্বরই পাবে। সন্দেহ আছে আবার। নমস্কার স্যার। স্যার আমি বলছিলাম যে 2 নম্বরের কোয়েশ্চেন বা 5 নম্বরের কোয়েশ্চেনে যখন আমরা ওই মানে অঙ্কের একক দিই, এককের ক্ষেত্রে অনেক সময় বর্গমিটার বা বর্গ সেমি থাকে, ওইখানে যদি আমরা ওটা না লিখে শর্ট করে সেমি স্কোয়ার বা মিটার স্কোয়ার করি, তখন কি ওখানে কোনো নাম্বার কমার ব্যাপার হবে? নম্বর কমবে না। আর শর্তানুসারে একই কথা। শর্তানুসারে শব্দটা পুরোটা না লিখে যদি শুধু শর্তাটা লিখি, মানে আমি শর্ত- বলছি, আমি বুঝতে পেরেছি ব্যাপারটা, একটুখানি বলছি। দেখা গেল যে বর্গ সেন্টিমিটার বা এইগুলো তুমি সেমি স্কোয়ার লিখে দিল, বা সেটাকে শর্ট ফর্মে লিখতে পারো, নাম্বার কাটা হয় না। কিন্তু আমি একটা কথা বলি, এতটাও সময় কম দেওয়া থাকে না যে আমি পরীক্ষক হিসেবে আমি তোমার খাতাটা দেখছি সকালবেলা, বেশ চা খেতে খেতে আমি দেখছি, তো সেখানে তুমি লিখেছো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বমি, বর্গ মিটার, আমি পড়ছি কি বমি। আমি বোঝাতে পারলাম? স্যার রাশিবিজ্ঞানের ক্ষেত্রে অঙ্কটা পুরোটা ক্যালকুলেশন করার পর সূত্র দিয়ে হয়তো আমি পুরোটার মান বসালাম, কিন্তু লাস্ট মোমেন্টে উত্তরটা হয়তো হয়নি, তখন কি ওটা শুধু উত্তরের যে অ্যান্সার, মানে ওখানে স্যার বললেন যে উত্তরের ক্ষেত্রে 1 দেওয়া হয়, তাহলে ওটা বাকি নাম্বারটা কি দেওয়া হবে? হ্যাঁ, পারবার কিন্তু আছে। অবশ্যই তুমি 3 পাবে, বাকিগুলো ঠিক হলে। থ্যাংক ইউ স্যার। স্যার, আমাদের যে 2 নম্বরের যে পরিমিতিগুলো থাকে ওইখানে যে ছবিগুলো আঁকতে হয়, ওগুলো কি পেন দিয়ে আঁকা যায় নাকি পেন্সিলেই আঁকতে হয়? শোনো, পেন্সিল হলে ভালো হয়, পেন দিয়ে আঁকলেও অসুবিধা নেই, ঠিক নাম্বার আছে? কাটবে না? না না, কোনো অসুবিধা নেই। আমি এটা আগেই মনে হয় বলেছিলাম, তাই না, যে 4-এর দাগ থেকে যে প্রশ্নগুলো থাকবে, যেগুলো মানসিক পদ্ধতিতে করা যায় না, 4-এর দাগে যে সংক্ষিপ্ত উত্তরগুলো, সেগুলো পেন্সিল ব্যবহার করার জন্য বলেছিলাম তো। এখন মানে কোথাও লেখা নেই যে তুমি বৃত্ত পেন দিয়ে আঁকলে নাম্বার কাটবে না, যদিও সম্পাদের ক্ষেত্রে নাম্বার পাবে না। এখন ওই 2 নম্বরের ক্ষেত্রে আমরা ওখানে ফুল স্পিডে আমাদের হাত চলছে, 1 ঘন্টার মধ্যে আমাদের 4-এর দাগ পর্যন্ত 40%, 4 নয় 36 নাম্বার করতে হবে, মোটামুটি টার্গেট আছে, তাই তো আমাদের ক্যালকুলেশন। তাই সেক্ষেত্রে বৃত্তটা আঁকলে তুমি নিজেই দেখবে বাড়িতে বৃত্তটা তোমার কত সুন্দর হয়েছে, আমাকে বলতে হবে না। বোঝাতে পেরেছি? কিন্তু তুমি যদি না, পরিমিতির ক্ষেত্রে ধরা যাক যে একটা ছবি কোথায় লাগে, বলা আছে শঙ্কুর অর্ধ শীর্ষকোণ দেওয়া আছে, তাই না? এরকম জাতীয় অঙ্ক অবশ্যই তোমরা করবে, অর্ধ শীর্ষকোণ টাইপের। তো সেই অর্ধ শীর্ষকোণে সেখানে শঙ্কু আঁকতে গেলে তুমি যে ত্রিভুজটা আনছো প্রত্যেকে, সেটা তোমার হাত দিয়ে আঁকলে ভালো হয় না স্কেল ব্যবহার করলে ভালো হয়, বা পেন্সিল দিয়ে আঁকলে ভালো হয় না পেন দিয়ে আঁকলে ভালো হয়, সেটা জাজমেন্ট তুমি নিজেই করতে পারবে। কি বললাম, বোঝা গেল? দুটোর ক্ষেত্রেই নাম্বার কাটা হয় না,
ঠিক, কিন্তু চিত্রটা যেন একটু ভালো হয়, সেটাও একটা কথা। কাজেই ওটা আমার পরামর্শ, তোমরা স্কেল, পেন্সিল কম্পাস ব্যবহার করবে। কারণ এমন একটা বৃত্ত আঁকলাম, পরীক্ষার হলে আমাকে অত টেনশনের মধ্যে হাসি পেয়ে গেল। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? স্যার, সম্পাতের ক্ষেত্রে অন্তর্বৃত্ত আঁকার সময় যদি কোনো ক্রমে বাহুতে থেকে বেরিয়ে যায় বৃত্তটা, তাহলে ওর জন্য কি নাম্বার কতটা কাটা হবে? 4 নম্বর পাবে। প্রথমে হচ্ছে বসো প্রথমে হচ্ছে ত্রিভুজটা আঁকার জন্য 2 নম্বর। ধরো বলছে যে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দুটি 5 সেমি এবং 6 সেমি, তারপরে ওই ত্রিভুজটার অন্তর্বৃত্ত অঙ্কন করো। তোমরা যদি ওই 5 সেমি এবং 6 সেমি রেখাংশ দুটি সঠিক আঁকতে পারো, তার জন্য 1 নম্বর আছে। তারপরে 5 সেমি এবং 6 সেমি সমকোণের যে দুদিকের বাহু, ওই দুটো ওইটা ঠিক রেখে তোমরা যদি ত্রিভুজটা সঠিকভাবে আঁকতে পারো, তার জন্য 1 আছে। অর্থাৎ সমকোণী ত্রিভুজটা তুমি সঠিকভাবে আঁকলে তার জন্য 2 নম্বর আছে। ঠিক আছে? তারপরে অন্তকেন্দ্র আঁকার অন্তকেন্দ্র নির্ণয়ের জন্য 1 নম্বর আছে। অন্তকেন্দ্র নির্ণয়ের যে নিয়মটা তোমরা জানো, যে কোনো দুটি কোণকে অন্তঃসমদ্বিখণ্ডিত করতে হয়, তাই তো? ওই অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে মিলিত হয় সেটাকে অন্তকেন্দ্র বলে। সেই অন্তকেন্দ্র নির্ণয়ের জন্য 1 নম্বর আছে। এবং তারপরে অন্তর্ব্যাসার্ধ নির্ণয় করতে হয়। অন্তর্ব্যাসার্ধ নির্ণয়ের তোমরা নিয়ম সবাই জানো, ওই অন্তকেন্দ্র থেকে বাহুর উপর লম্ব টানতে হয়, তাই তো? তার জন্য 1 নম্বর আছে। এবং অন্তর্বৃত্ত আঁকার জন্য, অন্তর্বৃত্তটা সঠিক হওয়ার জন্য 1 নম্বর আছে। এবার এইটা এতটা কথা বলছি কেন, তোমরা হয়তো ত্রিভুজটা ভুল আঁকলে, তারপরে সঠিক পদ্ধতি অবলম্বন করে তোমরা যদি অন্তঃকেন্দ্র আঁকতে পারো, অর্থাৎ ভুল ত্রিভুজের যে কোনো দুটি কোণে অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করে যদি অন্তঃকেন্দ্র পাও, এবং অন্তঃকেন্দ্র থেকে যে ব্যাসার্ধ, অর্থাৎ যে অন্তর্ব্যাসার্ধ আঁকার যে নিয়ম, অর্থাৎ বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো বাহুর উপর লম্ব আঁকার যে নিয়ম, সেটা ফলো করে তোমরা যদি অন্তর্ব্যাসার্ধ নির্ণয় করতে পারো, এবং তারপরে অন্তর্বৃত্তটা যদি ত্রিভুজের 3টে বাহুকেই অন্তঃস্পর্শ করে, তাহলে তুমি ত্রিভুজটা আঁকার জন্য 0 পাবে। কেন? ত্রিভুজটা ভুল এঁকেছো। কিন্তু তারপরের যে পার্ট মার্কিং 1 + 1 + 1, ওই 3 নম্বর পাবে। আচ্ছা, এই সঙ্গে একটুখানি আমি বলি, যে বলছে অন্তর্বৃত্ত, মানে আমিও দেখেছি অধিকাংশ সময়ে আমিও আঁকতে গেলে আমার না মেলে না, দুটো মিলে যায় আর একটা কিছুতেই মেলে না। 1 নম্বর ওই ছবিটাই আবার পরের দিনকে যখন আঁকি তখন কিন্তু অদ্ভুতভাবে মিলে যায়, এরকম হয়। এবার পরীক্ষার হলে সেটা মিলবে কি মিলবে না আমরা বুঝবো কি করে? তাহলে ওটা নিয়ে অযথা টেনশন করার কোনো কারণ নেই। শোনো, দুটো জিনিস মাথায় রাখবে। 1, যেন ত্রিভুজের দুটো বাহুকে স্পর্শ করে। মানে আমরা অন্তকেন্দ্র নিয়ে আলোচনা করছি, মানে পরিকেন্দ্র পরিবৃত্ত পড়বে না এরকম নয়, দুটো যেন অবশ্যই স্পর্শ করে থাকে। তৃতীয়টা বাইরে বেরিয়ে গেল অথবা স্পর্শ করলো না, এই জায়গাটা তো 5% পর্যন্ত রিল্যাক্সেশন থাকে। তোমরা চিত্রটা যেরকম এঁকেছো, কাছাকাছি গেলে 5% পর্যন্ত তোমাদের রিল্যাক্সেশন থাকে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি ওই একটা বাহুকে মিললো না বা বাইরে বেরিয়ে গেলে আমরা অনেক সময় হাতের কাজ করে দিই, একটুখানি রেজার চালিয়ে দিই, রেজার দিয়ে মুছে দিই, বা ওই জায়গায় আরেকবার পেন্সিলটাকে একটু মোটা করে দিই। এটা করবে না, কারণ যারা খাতা দেখেন, বছরের পর বছর খাতা দেখছেন, তারা অভিজ্ঞ, তাদের চোখে ধুলো দেওয়া যাবে না। কাজেই ওই অন্তর্বৃত্ত বা পরিবৃত্তের ক্ষেত্রে কোনো একটা মিললো না মিললে নাই মিলুক, কিন্তু জোর করে মেলানোর দরকার নেই। কাজেই ওখানে যদি একটু সামান্য ফাঁকা থাকে বা বেরিয়ে যায়, ওটা নিয়ে তোমরা মাথায় নেবে না যে আমি 4 নাম্বার পেয়ে গেছি। স্যার যেমন বললেন 4 নাম্বার, তোমরা 5ই পাবে। 5% পর্যন্ত রিল্যাক্সেশন থাকে। আমাদের ওটা মেলে না, অনেকেরই মেলে না, নাও মিলতে পারে। ঠিক আছে, আছে প্রশ্ন? স্যার, সংখ্যাগুরু মান নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা আছে F0, F1, F2, এটা বইয়ে একটা বিশেষ অর্থে দেওয়া আছে। তো আমরা ওইগুলো না লিখে যদি F1, F2, F3 লিখে পাশে ডিনোট করে দিই কোনটা কি অর্থ প্রকাশ করছে, তাহলে হবে তো? তোমরা একটা কথা বলছি, তোমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বইটা, সেই বইটাই শেষ কথা। আমরা যখন হেড এক্সামিনারের মিটিংয়ে যাই, তখন হচ্ছে বই দিয়ে মেলানো হয় যে দেখুন স্যার, আপনার মধ্যশিক্ষা পর্ষদ যে প্রণীত বই, পাঠ্যপুস্তক, সেখানে এই লেখা আছে। সেখান থেকে কিন্তু এইরকম
কন্ট্রোভার্সারিগুলোর আমরা সলভ করি। সেই জন্য বলছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তাদের যে বই প্রকাশ করে সেই বইয়ে যে নোটেশনগুলো আছে সেই নোটেশনটা মানে আন্তর্জাতিক মানের, আন্তর্জাতিক স্বীকৃত। আমার কথা বুঝতে পারছো? সুতরাং সেই নোটেশনগুলোই ব্যবহার করবে। নোটেশন আলাদা নেওয়ার কথা বলছো? হ্যাঁ F1 F0 জায়গায় অন্য কিছু নেবে? হ্যাঁ না, এটা না করাই ভালো, করবে না, এটা না করাই ভালো। তখন তার ক্লারিফিকেশনটা দিতে হবে, হ্যাঁ ঠিক করে clarification দিয়ে দেবো। লিখতে হবে। স্যার যেটা বলছেন মনে হয় না করাই ভালো, নোটেশন আছে সেই নোটেশন না করাই ভালো। মধ্যশিক্ষা পর্ষদের বই, তোমরা এটা মনে রাখবে সবসময় যে অন্য কোনো সহায়িকা বই আর কি বলছে তার কোনো ভ্যালু নেই। মধ্যশিক্ষা পর্ষদ পর্ষদের বই প্রণীত সেটাই। যে মূল পাঠ্যপুস্তক যেটা স্কুল থেকে দেওয়া হয় সেটাই শেষ কথা। ঠিক আছে, তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। ঠিক আছে, দীর্ঘ আলোচনা অঙ্ক নিয়ে। আশা করি তোমাদের কিছু কিছু সমস্যা প্রশ্ন আছে। স্যার বলছি যে আমরা যদি সম্পাদ্য থেকে অঙ্কন প্রণালীটা লিখতে হবে? লেখার দরকার নেই, লিখবো না। লেখার কোনো দরকার নেই, কিন্তু কি চাওয়া হয়েছে সেটা উল্লেখ করতে হবে। নেক্সট। আর স্যার উত্তরগুলো মানে সব যে কোশ্চেনের উত্তরগুলো ওগুলো কি নির্ণীয় উত্তর বলেও লিখতে হবে? কিসের একটা উদাহরণ দাও। যদি 3 নাম্বার অথবা ওই অংশীদারি কারবারের যে কোশ্চেনগুলো ওগুলোতে অবশ্যই লিখতে হবে। উত্তর আমাদের ক্লাস 5 থেকে লেখা অভ্যাস আছে, ঠিক আছে, শেষ ওটা উত্তর লিখতে হবে। স্যার আর চারদিকে মার্জিন টানতে হবে? শোনো, বাম দিকটাতে মার্জিন দিতেই হবে, সেটা আর মাপটাও আমি মোটামুটি আমার মতো করে করি। এই যে লম্বা স্কেল থাকে সেই লম্বা স্কেল একবারে বসিয়ে দেবো হাত থেকে, এক স্কেল, ঠিক আছে। ডান দিকটাও কাটলে ভালো হয়। নিচের দিকটা আমরা সাধারণত অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করি না, স্যার বাংলার সময় বলেছিলেন আমাদের নিচের দিকটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে ওপরের দিকটা কাটতে হয় এই কারণে ওখানে যে দড়ি দিয়ে বাঁধতে হয় অর্ধেক চাপা পড়ে যেতে পারে, বুঝতে পারলাম? একটু ইন্টারাপ্ট করছি স্নেহের ছাত্রছাত্রীরা, অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে, আমরা পরবর্তী অনেক বিষয় রয়েছে, লাস্ট এটা আমরা নেব, তারপরে পরবর্তী বিষয়ে চলে যাব ইতিহাস, তারপর আমাদের লাঞ্চ ব্রেক। স্যার একটু আগে যে বলা হলো যে মধ্যশিক্ষা পর্ষদের যে বই ওইটাই শেষ কথা, তাহলে কি এই যে যৌগিক ভেদের উপপাদ্য এটার ক্ষেত্রে যে ওই XYZ দিয়েই মানে ডিনোট করা হয়, ওটার বদলে কি অন্য কিছু দিয়ে আমরা লিখতে পারি? এবিসি দিতেই পারো। আচ্ছা, আর এর পরিবর্তে এবিসি তো Yes. চলবে। আর মানে অন্যান্য সাবজেক্টের মতো কি ম্যাথেও মানে যে 16টা যে শর্ট কোয়েশ্চেন থাকে ওই শর্ট কোয়েশ্চেনগুলো কি খালি দাগ নাম্বার দিয়ে অ্যান্সার লিখলেও হবে? হ্যাঁ, দাগ নাম্বার দিয়ে আনসারটা স্যার আগে বলেছেন। কিন্তু দাগ নাম্বার এক হলো, আনসার অন্য হলো। ধরো একের দাগের একের হচ্ছে এবিসিডি, স্যার বলেছেন এবিসিডি 4টে অপশন আছে, তুমি হচ্ছে দেখলে যে এর উত্তরটা সঠিক বলে এ লিখলে, কিন্তু যে উত্তরটা লিখলে সেই সি এর যে অপশনটা ছিল সেটা লিখেছো, এটা করবে না। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, দীর্ঘ আলোচনা, আমরা খুব সমৃদ্ধ হলাম। আমরা কম্পন দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের দুই বিশেষজ্ঞ শিক্ষক সম্মানীয় উত্তমবাবু এবং ভাতৃপ্রতিম মনোজপ্রতিম সুরজিৎ বাবু, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চলে যাচ্ছি পরবর্তী সেশনে, সম্ভবত ইতিহাস। আর তোমাদের জন্য জানাই তোমাদের সোনার দোয়াত কলম হোক।